আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, সংস্কার প্রক্রিয়া শেষ না করেই নির্বাচন হলে ফ্যাসিজমের উত্থানের সুযোগ থেকে যাবে শঙ্কা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বলছে শুধু নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। এদিকে প্রধান উপদেষ্টার বরাতে তার প্রেস সচিব জানিয়েছেন কম সংস্কার চাইলে নির্বাচন হবে চলতি বছরের ডিসেম্বরে, আর কার্যকর সংস্কার করতে হলে নির্বাচন হবে 2026 সালের জুনে। তবে ভালো নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন চায় বিএনপি। আগামী নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে নানান তৎপরতাও। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে গত মঙ্গলবার জামাত ইসলামের আমিরের বৈঠক শেষে আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশা জানিয়েছেন তারা। অন্যদিকে বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে খেলাফত মজলিসের। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে দল গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে এনেছে জাতীয় নাগরিক কমিটি, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে জোট এবং ভোটের রাজনীতির সমীকরণ শেষ পর্যন্ত কি দাঁড়াবে তা বুঝতে আরও সময় লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটুকু সংস্কার হয়ে নির্বাচন হলে গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন হবে, কতটুকু সংস্কার হলে একটি ভালো নির্বাচন সম্ভব, কতটুকু সংস্কার হলে ফেসিবাদের দরজা বন্ধ হবে, এমন প্রশ্ন রেখেই আজ আমাদের আলোচনার বিষয় কতটুকু সংস্কার হলে নির্বাচন। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তর সম্পাদক মনিরা শারমিন, গণস্বগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এম আবু সাইদ, এবং অনলাইনে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন রাখতে পারেন, কিংবা এই যে আলোচ্য বিষয়ে কতটুকু সংস্কার হয়ে নির্বাচন করা সম্ভব, নির্বাচন করলে গণঅভ্যুত্থান বা জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে, এই প্রসঙ্গে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা আছে সেটিও আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই ববি হাজ্জাজ ভাই, আপনার কাছে আসতে চাই। একেবারে আজকের আলোচ্য যে বিষয়ের যে শিরোনাম, যে আসলে কতটুকু সংস্কার হয়ে নির্বাচন হলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে, শুনতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমার বিজ্ঞ সহ আলোচক যারা আছেন এবং টিভির পর্দায় যারা দেখছেন বা দেখবেন আগামীতে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। যে পয়েন্টটা দিয়ে আপনি শুরু করলেন, আমার মনে হয় এই পয়েন্টটাতেই একটা মানে সেট অফ লজিক্যাল ফ্যালাসিস আছে। যে পয়েন্টটা এমনভাবে উপস্থাপিত হলো যে একটা জিনিস এবং আরেকটা জিনিস দুটো সাংঘর্ষিক বা এই ধরনের একটা সম্পর্ক আছে। এরকম কোনো সম্পর্ক আপনার সংস্কার এবং নির্বাচনের নেই। এটা হলো প্রথমত। সো নির্বাচন কখন হবে? নির্বাচন সরকার যখন দিতে পারবে আমরা তখনই চাইবো, যত শীঘ্রই দিতে পারবে তখনই চাইবো। এখন সরকারের পক্ষ থেকে আপনি যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রেস সচিব মহোদয় যে কথাগুলো বলেছেন, আমি শিওর উনি চিন্তা করে বলেছেন, বাট কথাগুলোর পরিবেশন ওইভাবে হলে ভালো হতো যে এই ইনস্টিটিউশনগুলো দায়িত্ব নির্বাচন দেয়া, এবং এই ইনস্টিটিউশনগুলো থেকে ওনারা জানতে পেরেছেন যে এতখানি সময় লাগতে পারে নির্বাচন দিতে, তাহলে হয়তো সেটা আমাদেরও বিবেচনা করতে আরও সহজ হতো। কিন্তু কথাটা যদি এরকম হয় যে সংস্কার হলে এত, সংস্কার না হলে এত, সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াস হতে থাকবে। সো আসলে কি কি জিনিস রিলেটেড আপনারা বলেছেন এই সময় বা ওই সময়, এবং একই সাথে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা গেছেন ওনারা তো বলছেন যে তার অনেক আগে নির্বাচন দেওয়া সম্ভব। তাহলে নির্বাচন যখন দেওয়া সম্ভব সেটার আর মানে যেই মুহূর্তে দেওয়া সম্ভব তারপর এক মুহূর্ত বিলম্ব হওয়া উচিত না বলে আমরা মনে করি। মানে রাজনৈতিক প্রসেস এটা, গণতন্ত্রের উত্তরই এইটা। এবং অনেকেই এই ধরনের কথা বলছেন যে নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি বা কিছু। দেখেন, আমরা রক্ত যারা দিয়েছেন আমরা সবাই একসাথেই দিয়েছি। 18 কোটি বাংলাদেশি আমি মনে করি যে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। সো এই 18 কোটি বাংলাদেশি তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন তাদের দাবি আদায়ের জন্য, এবং বহু বছর ধরে তাদের দাবি আদায় হচ্ছিল। এবং এই দাবি আদায়ের আগে তো দাবি জানাতে হবে, জানানো মানে আদায় করা, এই দুটোরই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হলো নির্বাচন। জি, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই এম এ আবু সাইদ, আপনার কাছে যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করালো কারা? সবাইকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আরটিভিকেও ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনকে এক্সপেক্ট করতেছি, এবং যেটা কিন্তু গত 3 টার্মে যে হাসিনা পতিত স্বৈরাচার যে নির্বাচন দিয়েছে এবং এই নির্বাচন ব্যবস্থাকে পুরো কলুষিত করে গিয়েছে।
তো সেখান থেকে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে যখন আমরা হটাতে সক্ষম হয়েছি, তখনই কিন্তু নির্বাচন প্রশ্নটি এসেছে। এবং আমরা মনে করি নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড়ানোর কিছু নেই, কারণ একটা ভালো নির্বাচন দিতে হলে অবশ্যই আপনার যৌক্তিক কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমরা জানি যে একটা নির্বাচন শুধু ভোট দিতে দিলাম এরকম কিছু না। একটা নির্বাচন ফাংশন করতে রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউট এখানে জড়িত থাকে, এবং সেক্ষেত্রে ইনস্টিটিউটগুলো কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, এবং এগুলো যদি জনগণের আস্থায় না আসে, তাহলে কিন্তু আপনি একটি সুন্দর ভোট, জনগণের প্রত্যাশিত ভোট বা নির্বাচন দিতে পারবেন না। আস্থা তৈরি হচ্ছে না কেন? তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কমিশন করেছে, কমিশনগুলোর প্রস্তাবনাও নিচ্ছে, এবং সেক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে, পুলিশ সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে, এবং সংস্কার কমিশনগুলো হচ্ছে রিপোর্ট প্রদান করছে। এবং এই রিপোর্টের মাধ্যমে আপনারা জানেন যে গত 3টি নির্বাচন হয়েছে, দেশে যে প্রশাসনিক সেটআপ ছিল স্বৈরাচার পতিত হওয়ার পরেও এই সেম সেটআপই কিন্তু রয়ে গেছে। এখনো কি সেটি আছে? আমি তো মনে করি যে যেসব আমলারা আগের 3টি নির্বাচন বানচাল করেছে তারা এখনো আছে, হয়তোবা তাদের পোস্টিং এদিক এদিক হয়েছে, কিন্তু আসলেই তো তারা এখনো দায়িত্ব পালন করছেন, যেটা তো আমাদের জন্য, দেশের জন্য, জনগণের আস্থায় যারা ছিল রাজনৈতিক ব্যক্তিত্বরা, তার বাইরে যে প্রশাসন অনেক বড় হেল্প করে কারচুপিতে, তো আমরা তাদের উপর এখনো কিভাবে আস্থা আনতে পারি? তবে সরকার যদি আমাদেরকে সেই আমলাদের উপর কিংবা হচ্ছে যে ইনস্টিটিউটগুলো নির্বাচনের সাথে জড়িত তাদের মধ্যে একটা চমৎকার বা সংস্করণ দেখাতে পারে, তাহলে আমরা বলবো যে তাহলে আর জনগণ নির্বাচনে যেতে, কিংবা হচ্ছে জনগণ আমরা নির্বাচন চাইতে আর ভয়ের কিছু নেই। আমরা মনে করি যে সরকার তার ইনস্টিটিউটগুলোকে সুন্দরভাবে ঢেলে সাজাক, নির্বাচনকে একটা যৌক্তিক সময়ের মাধ্যমেই দেখ, এবং মানুষ নতুন করে, যেমন আমার জেনারেশন তো এখনো নির্বাচন কিংবা এই প্রসঙ্গগুলো নিয়ে যে আবু সাইদ আরো প্রশ্ন আছে, সেটি পর্যায়ক্রমে আমরা সকলের কাছ থেকে আলোচনা শুনবো। জোনাস সাকিবে আসতে চাই, একটি সংস্কারে যে আস্থা এবং তার মধ্যে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন, মনে হচ্ছে কোথাও গিয়ে সেটি আটকা পড়েছে বা আটকে আছে, কোথায় গিয়ে আটকে আছে? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা যারা দেখছেন এবং আমার সহালোচক যারা আছেন। এই কথা তো আমরা আসলে অনেকদিন ধরে বলছি না, 5ই আগস্টের পর থেকে নির্বাচন সংস্কার কোনো পরস্পর বিপরীত ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, যে কথাটা একটু আগে বলা হলো, বহুদিন ধরে আমরা বলছি, এবং এটা আসলে এখন বলছি না, মানে বলা চলে যে এইটা আমরা 2014 সালের আগেও বলেছি। 15 সাল থেকে 14 সালের ইলেকশন দেখার পরে পরিষ্কার করে নতুন জাতীয় সনদ, একটা নতুন বন্দোবস্ত এবং এই পুরো রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন, এই প্রশ্নগুলো আসছে 18-র পরে তো একেবারে সবাই মিলে আমরা বলছি, এবং এইটা পরিষ্কার করে বলা হয়েছিল যে আর একটি নির্বাচনও বিদ্যমান ব্যবস্থার মধ্যে সম্ভব না, মানে নির্বাচন বলতে সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন। ফলে নির্বাচনের জন্য আবশ্যকীয় অনেকগুলো সংস্কার আছে। আবার ধরুন, যে ধরনের সংস্কারের দাবি আমরা আসলে করেছি, যে এটা কেবলমাত্র নির্বাচন ব্যবস্থাটাকে আলাদা করে কিছু সংস্কার করলেই হয়ে যাচ্ছে তা না। আমাদের মৌলিক রাষ্ট্র কাঠামোটা, যেটা একটা ক্ষমতা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, এই ক্ষমতা কাঠামোটা যেহেতু স্বৈরতান্ত্রিক, যেটাকে ব্যবহার করে এটাকে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট একটা ক্ষমতা কাঠামোয় পরিণত করা হয়েছে, কাজে ওইটার বদল না ঘটলে আলাদা করে কেবল নির্বাচনে কিছু চুনকাম দিয়ে কাজ হচ্ছে না। এইটা উপলব্ধিটা জাতীয়ভাবে তৈরি হয়েছে 18 সালের পরে, বলতে পারেন সবাই মিলে। এখন সেটা বাস্তবায়ন করতে গিয়ে প্রশ্নটা শেষ করি, যে তার মানে হচ্ছে আমাদের এখন যেমন ধরুন বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, শ্রম ব্যবস্থা, আইন ব্যবস্থা, শ্রম আইন ব্যবস্থা, নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো অনেকগুলো বিষয়ে কিন্তু অনেক সংস্কারের কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে। তার মানে সংস্কারের এইসব ক্ষেত্রগুলো আছে। তার মধ্যে আছে হচ্ছে সংবিধান সংস্কার, যেটা একেবারে মৌলিক কাঠামোগত সংস্কার, যেটা জনগণের সম্মতি ছাড়া আপনি সংবিধানের জায়গায় যেতে পারছেন না। তার মানে সংস্কার প্রক্রিয়াটাকে যদি আবার সম্পন্ন করতে চান, তাহলে আবার আপনাকে নির্বাচন লাগবে, নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার সম্পন্ন করতে চাইলে আপনার নির্বাচন লাগবে। এই দুটো জিনিস যদি আপনি মাথায় রাখেন, তাহলে আমাদের কমন মিনিমাম জায়গাটা তৈরি হবে,
যে আমরা কি কি সংস্কার নির্বাচনের আগে তৈরি করতে পারছি, কি কি সংস্কার নির্বাচনের পরে যাবে, এবং সেইগুলোর জন্য কি পরিমাণ সময়সীমা দরকার, এগুলো আলোচনা শুরু হলেই একটা জায়গাতে যে থেকে যাবে। ফলে এখন যে তর্ক হচ্ছে, সেই তর্কগুলো হচ্ছে, এগুলো রাজনীতিতে তর্ক থাকতে হয়, নিশ্চয়ই এই তর্কগুলো আলোচনার পরিবেশ তৈরি করবে, কিন্তু মূলত যখনই সরকার এই কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা শুরু করবে, আমার মনে হয় যে এই জায়গাগুলো একটা আলাপ আলোচনা থেকে কমন মিনিমাম জায়গায় এসে অতি দ্রুতই ঠিক হয়ে যাবে। 22 ফেব্রুয়ারি আমরা একটা ডিরেকশন পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী। হেলাল ভাই, আসতে চাই যে সংস্কার এবং নির্বাচন সেটি মুখোমুখি দাঁড়াক, সেই প্রত্যাশা আমরা করছি না, কিন্তু সংস্কারের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে বিএনপি যে প্রস্তাব কিংবা আপনার প্রতিনিয়ত যে আলাপ আলোচনায় আপনার দল যে কথাগুলো বলছে, সেটি এই বক্তব্যগুলো সংস্কারকে কতটা ধারণ করছে, এই আলোচনা মাঠ পর্যায়ে আছে, শুনতে চাই। সংস্কার শব্দটা এটার আবিষ্কার হয়েছে 2007 সালের ওই যে বাংলাদেশের সবচেয়ে মতলববাজি, সবচেয়ে মানে একটা ম্যানিপুলেটেড ইলেকশন হয়েছিল না 1/11-এর ফলে, তখন থেকে এই সংস্কার, পরিবর্তন, পুরো বিভিন্ন রাজনৈতিক দলকে মেলাইন করা, রাজনীতি শূন্য করার যে প্রক্রিয়া, সেখান থেকে শুরু হয়েছে এই সংস্কার প্রক্রিয়া। সংস্কার কথাটা বলা, একটা জিনিস মনে রাখবেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে যার উদ্ভব এবং বিকাশ হয়েছে। আপনারা সবাই জানেন যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বিএনপি প্রবর্তন করে, বিএনপি এই দেশে পার্লামেন্টারি সিস্টেম চালু করে, এবং বিএনপি শুধুমাত্র রাজনৈতিক সংস্কার না, হেলথ, এডুকেশন, পুলিশ, প্রশাসন থেকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে যে দুদকের কথা আজকে বলেন, সেই দুদককেও সংস্কার করে আমরা দুদক কমিশন বানিয়েছিলাম, যেটাকে আওয়ামী লীগ বর্তমানে নখদন্তহীন একটা প্রতিষ্ঠানে পরিণত করছে। অর্থাৎ সংস্কার প্রক্রিয়ার সাথে বিএনপির কখনো বিরোধ নেই, বিএনপির সংস্কারের মাধ্যমে বিএনপির রাজনীতির বিকাশ। কিন্তু আলোচনা আছে যে নির্বাচনের জন্য আলোচনা থাকতে পারে, আছে, অবশ্যই তারা আছে। আপনি আমার কথাটা শেষ করি, অবশ্যই তারা আছে। রাজনীতির অপর নাম ক্ষমতা, ক্ষমতা গ্রহণের উপায় হলো নির্বাচন, এই কথাটা মনে রাখতে হবে। নির্বাচন রাজনীতিবিদরা চাবে, এটাই তাদের ধর্ম, এটাই তাদের চাওয়া উচিত। অন্য কেউ বয়ান হাজির করলে সেই ডিসকোর্স নিয়ে আলোচনা হতে পারে। এখন বক্তব্য হলো যে আপনি দেখেন যে এই সংস্কার প্রক্রিয়া, বিচার, স্থানীয় সরকার, ডাকসু নির্বাচন, আরো অনেক বাইনারি কারা তুলছে, এই লোকগুলোকে কিন্তু চিহ্নিত কারা তুলছে ভাই দেখেন। আপনি বলি, আপনি কথা আমাকে চেষ্টা করতে দেন, অল্প শুনে শেষ করব। 2008 সালে যারা এই মতলববাজি নির্বাচন করে, যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারকে 2 বছরের দীর্ঘসূত্রিতা করেছিল, তার ফলে 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল, ঠিক দেখবেন তারাই কিন্তু এই আমাদের বৈষম্য বিরোধী ভাইয়েরা, এই নাগরিক কমিটি, এদের পেছনে কারা আছে, এদের কেন পেছনে বলছি, তাদেরকে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলছে, তারা আন্দোলনে উপসংহার টেনেছে, তারা আন্দোলনের প্রধান শক্তি, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলছে, তাদের মধ্যে কোনো মতলববাজি নেই। আমি বলছি যে পেছনের একটা গল্প আছে, যে 2007 সালে কারা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে 2 বছর একটা সরকার চালিয়েছিল, 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল, তারাই বলছে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না, আগে সংস্কার পরে নির্বাচন। উদ্ভট কথা, মাথায় যদি কিছু থাকতো তাহলে এটা বলতো না। আবার ওই তত্ত্বাবধায়ক সরকারের, ওই 2007 সাল তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন করলে ভয়াবহ ব্যাপার হবে, কারণ তারা যে ফ্যাসিবাদ জন্ম দিয়েছিল সেই ফ্যাসিবাদের এখনো তারা পৃষ্ঠপোষকতা করে। আপনারা জানেন যে বাংলাদেশের এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভালোভাবে নিতে পারেনি, এবং সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা এবং পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদের ব্রেন চাইল্ডরা এখনও বাংলাদেশে রয়ে গেছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য আজকে যে যারা বলছেন উপদেষ্টা পরিষদ থেকে সংস্কার করবে, আপনারা গত 6 মাসে কি এমন উদাহরণ সৃষ্টি করছেন? আমি একটু শেষ করি, এই 6 মাসে আপনারা বাংলাদেশে কি উদাহরণ সৃষ্টি করতে পারছেন, কি সংস্কার করতে পারছেন? আপনাদের পারফরম্যান্সের দুর্বলতার জন্য আপনাদের জনপ্রিয়তাও কমে যাচ্ছে। সুতরাং রাজনৈতিক প্রশ্ন থেকে গেল কি সংস্কার করতে পেরেছে বর্তমান সরকারের, প্রশ্নগুলো আমরা শুনবো। আজিজুল বারী, হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল আল মামুন স্যার, আসতে চাই আপনার কাছে যে নির্বাচন করতে গেলে নির্বাচন সংশ্লিষ্ট বা ঘনিষ্ঠ যে প্রতিষ্ঠানগুলো আছে তার যে সংস্কার এবং তাদের যে কার্যক্রম, পাশাপাশি যারা দায়িত্ব পালন করবেন তাদের যে মানসিকতা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার যে প্রসঙ্গ, গত 5 মাসে যে বাস্তবতা আমরা লক্ষ্য করছি বা অগ্রগতি যতটুকু দেখছি, আপনার বিশ্লেষণ কি বলে?
তবে ধন্যবাদ আপনাকে। জি। আমার মনে হয় যে চারটি প্রেক্ষিত বা চারটা বিষয় এখানে একটু আলোচনা আসা দরকার, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। মানে কেন এই জিনিসটা আসলো, প্রথম হচ্ছে যে যে ভালো বা মন্দ নির্বাচন, কম সংস্কার করে নির্বাচন, আবার বেশি সংস্কার করে দেরি হওয়া, এই ন্যারেটিভ গুলো ডেভেলপ করাতে আমার মনে হয় যে একটা এখন সমস্যা তৈরি হচ্ছে। আর তিনটি ইনফরমেশন আমি একটু শেয়ার করতে চাই। একটা হচ্ছে যে আরেকটি কারণ হতে পারে এই সংস্কার হবে কিনা সে আশঙ্কার জায়গাটাতে। একটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যে 3 দলীয় রূপরেখা, সেটি আমরা রাখতে পারিনি। আবার 111-এর পরে যে 122টার মতো আমার যতটুকু মনে পড়ে যে অধ্যাদেশ জারি হলো, তার মধ্যে মাত্র 40 কি 44টা এপ্রুভ হয়েছিল। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যখন আমরা একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া ফিরলাম, নির্বাচন নিয়ে অনেক ধরনের সন্দেহ, সংশয়, স্বচ্ছতার প্রশ্ন থাকলেও মোটা দাগে কিন্তু এগুলো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং এখন যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, হয়তোবা আমাদের ইনস্টিটিউশন গুলোকে আরো শক্তিশালী করবে, ব্যবস্থাগুলোকে আরো পরিশীলিত করবে, কিন্তু ত্রয়োদশ সংশোধনীর এই বাতিলের মধ্যে কিন্তু সমস্যাটা একটা লুকিয়ে, এবং পরে দেখলাম যে সেখান থেকে কিন্তু সব সমস্যার শুরু। আরো দুটি জিনিস এর মধ্যে নতুন করে ঘি ঢেলেছে আমার মনে হয় যে আলোচনাটার মধ্যে। আমি যে প্রথম কথাটা বললাম যে ভালো সংস্কার করে, বেশি সংস্কার করে নির্বাচন পরে নাকি কম সংস্কার করে নির্বাচন আগে, এই ন্যারেটিভটা ডেভেলপ করা ঠিক হয়নি আমার মনে হয় এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে। দুটো আমরা জরিপের যারা করলো তাদের অবজেক্টিভ কি, যারা করলো তাদের মোটিভটা কি, ওটাতে আমি যাচ্ছি। এই দুটো তথ্য দিলে মানে আরো ক্লিয়ার হবে। যে যেমন দুটো আমরা রিসেন্ট যদি সার্ভে দেখি, ভয়েস অফ আমেরিকা একটা সার্ভে যেটাতে বলছে যে অথবা 61% বলছে যে আমরা দ্রুত 1 বছরের মধ্যে নির্বাচন চাই, 65% বলছে পরে চাই। আবার নির্বাচন সংস্কার কমিশন এর আগে আমার জানা নেই, আমার যারা সিনিয়র এখানে আছেন বলতে পারবেন, যে সরকারি কোন সংস্থা বিবিএস এর মাধ্যমে একটা জরিপ করে তারপরেই বা কেন এখন নির্বাচন সংস্কার কমিশন সেটা রেফারেন্স দিচ্ছে, এটাও কিন্তু একটু এমবিগুয়াস আমি মনে করি। সো এই প্রেক্ষাপট গুলোর কারণে কিন্তু এই ডিবেটটা তৈরি হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জায়গাটাতে আমি বারবার ফিরতে চাই, যে পুরো ঘটনাটা শুরু হয়েছিল ত্রয়োদশ সংশোধনী এই বাতিলের মাধ্যমে, এবং সেটা কিন্তু আমরা একটা মেনে নেওয়া প্রক্রিয়া থেকে বাইরে চলে আসছে। এখন আসি আপনি যে প্রসঙ্গটা বললেন যে এখন যে ডিবেটটা হচ্ছে বা জিনিসটাকে সামনে আনা হচ্ছে যে এত শহীদ, এত আহত, তারা তো রক্ত দেয়নি শুধু নির্বাচনের জন্য। অবশ্যই তারা রক্ত দেয়নি নির্বাচনের জন্য। আমার ধারণা এখানে যারা বসে আছে, আমি সহ সবাই আমরা এই আন্দোলনে ছিলাম। কিন্তু নির্বাচন কিন্তু যে দ্রুত দরকার সেটি একটি বাস্তবতা এখন। কিন্তু আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ওই জায়গাটি একটু, ওই ন্যারেটিভটা যে ডেভেলপ করা হচ্ছে বা যে জায়গায় বিতর্কটা বারবার হচ্ছে, ওই জায়গাটাতে যাওয়াই উচিত হয়নি। যে 12 মাস বা 18 মাস, তাহলে কিন্তু আজকে এই কথা হতো না। মোটা দাগে 4টা কমিশনের রিপোর্ট যদি আমরা দেখি, একটা হচ্ছে নির্বাচন সংস্কার, পুলিশ, জনপ্রশাসন এবং বিচার বিভাগ, এর মধ্যে এই সংস্কারের যে মূল প্রস্তাবগুলো, তার সাথে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনি, তাহলে কিন্তু মোটা দাগে একটা এগ্রিমেন্ট তৈরি হওয়া সম্ভব। তারপরে যে চলমান প্রক্রিয়া, আমরা আশা করব যে 111-এর পরে 122টা অধ্যাদেশের মধ্যে 44টা হওয়ার কারণে বাতিল হবে না, বা সঠিক প্রস্তাবগুলো রাজনীতিবিদরা মানবেন, সেই রাজনৈতিক ঐক্যটা দরকার। আরেকটা জিনিস, ওভারঅল যদি স্থিতিশীলতার দিকটা দেখি রাষ্ট্রের, তাহলে কিন্তু মনে হয় যে রাজনৈতিক প্রক্রিয়া ফেরাটা জরুরি। রাজনৈতিক প্রক্রিয়া ফেরাটা জরুরি। ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার, অসংখ্য ধন্যবাদ। মনিরা শারমিন, আপনার কাছে আসতে চাই, যেটা আজিজুল বারী হেলাল ভাই তার আলোচনায় বলেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পেছনের যে কোনো গল্প আছে কিনা, পেছনের কোনো পরামর্শদাতা আছে কিনা, এটি দিয়ে আপনার সাথে আলাপটি শুরু করি। ধন্যবাদ। দেখুন, আসলে আমি জানি না আজকে অভ্যুত্থানের এই খুব বেশি দিন আগের কথা বোধহয় না, অথচ এর মধ্যেই আমরা কিন্তু আমাদের চিন্তা করেন এখন আসলে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থানের যেই শক্তি, সেই শক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবং আমরা এরকম শুনছি যে মানে ইতিহাস আসলে কিভাবে আসলে মুছে যায় এবং কথায় কথায় আসলে এটা বিতর্কিত করা হয় এবং প্রশ্নবিদ্ধ করা হয়। এটা যদি আপনি এই কিছুদিনের একটু ঘটনা প্রবাহ খেয়াল করেন তাহলেই বুঝবেন। একজন বিএনপিরই একজন ফজলুর রহমান সাহেব, উনি সেদিন বলছিলেন কোনো একটা কথায় যে ছাত্ররা এই অভ্যুত্থানে
মানে ছাত্রদের অংশগ্রহণই ছিল না, এটা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণেই আসলে এই অভ্যুত্থান বা বিপ্লবটা সংগঠিত হয়েছে। তো আসলে কথা আমরা আসলে কতটুকু বলবো এবং কিভাবে আসলে একটা অভ্যুত্থানকে আমরা প্রেজেন্ট করব, এটা মনে হয় আমাদের সকলেরই একটা সেই মাত্রাটা আসলে মেনটেন করা দরকার। এই যে মাত্রা সংক্রান্ত যে একটা দোদুল্যমানতা অথবা এক ধরনের ত্রুটি আমরা যে জায়গাটা দেখছি রাজনৈতিক গ্রামারের আলোকে যদি দেখি, যে যখনই আপনাদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের একটা ঘোষণা আসলো এবং খুব শীঘ্রই রাজনৈতিক দল আসবে এরকম আলোচনাটি আমরা যখন শুনছি, তখন বড় রাজনৈতিক দলগুলোকে আমি যদি স্পষ্ট করেও বলি যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটা ভাবনার মধ্যে ফেলে দিল। জি জি জি, একদমই। দেখেন, আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো কিন্তু আমরা রাজনৈতিক উদ্যোগ বলছি নিজেদের, আমরা কিন্তু এখনো দলে পৌঁছইনি। তো সেই জায়গা থেকে আমরাও আসলে এটা একটু অবাকই হচ্ছে যে আসলে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলোর কথা আমরা এত বছর ধরে শুনে এসেছি, তো তাদের মধ্যে আমরা একটা ইনসিকিউরিটি দেখছি, একটু কনফিউশন। কারণ কি? এটা আসলে কারণটা তো আসলে আমরাও বুঝতে চাই। কারণ আমরা যখন দেখেন এই যে আজকের যে মূল আলোচনা সংস্কারের কথা, আগে নির্বাচন নাকি আগে সংস্কার, আমি এই ব্যাপারে কিন্তু একদমই একমত যে এই ন্যারেটিভটা উঠে আসার কোনো মানে কথাই নাই। কারণ নির্বাচনটা হবে সংস্কারের মাধ্যমেই। কারণ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে আমার পূর্বের আলোচকদের কথায় কিন্তু এটা উঠে এসছে যে একটা সুষ্ঠু নির্বাচন করতে যেই কম্পোনেন্টগুলো আসলে সুন্দর থাকা উচিত, যেটা একটা ভালো নির্বাচনে প্রভাব ফেলবে, তো সেইটুকুর সংস্কার, এটাই তো আসলে মিনিমাম সংস্কার। এই সংস্কারটুকু না হলে আমরা একটা ভালো নির্বাচন আশা করব, এটাই আসলে খুবই না। এই যে অনুসন্ধান আপনাদের আসলে এখানে আরেকটু যদি আমি স্পষ্ট করি মনিরা শারমিন, সেটি হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল একটু দেরিতে নির্বাচন চায়, খুব একদম স্পষ্ট কথা, তাদের সাথে আপনাদের বক্তব্যটা মিলে যায়। তো সেক্ষেত্রে বিএনপি যা বলছে, ক্ষমতাকে সামনে রেখে বা ক্ষমতাকে ক্যানভাস আকারে যদি ধরে আমরা আলোচনাটা করি, তাহলে তারা তো সেই উদ্বেগ জানাবেই। না দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কথা মিলে যায় না কেউ আমাদের মতো করে বলে, এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আপনারা তো স্পষ্ট করেননি এখন। আমাদের আসলে রাজনৈতিক দল যদি বলি, তখন আসলে বিভিন্ন রকম প্রশ্নের ইঙ্গিত আপনারা করছেন, বা সেই ইঙ্গিতটা কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা রাজনৈতিক দল নই, তো যখন আমরা রাজনৈতিক দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করব, তখন আমাদের নানান ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই আমরা ক্লিয়ার করব। তবে এই মুহূর্তে এই ধরনের অন্য কোনো শক্তি আমাদের পেছনে আছে বা এই ধরনের আসলে কথাগুলো খুবই অমূলক। তার মানে কি যারা উদ্বেগ প্রকাশ করছে সেটি তাদের দুর্বলতা না ভয়? আমার কাছে মনে হয় যে দুটোই। আজিজুল বারী হেলাল ভাই, এটা আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা, যাদেরকে আমি বলি যে এই গণ অভ্যুত্থানের সন্তান, এই গণ অভ্যুত্থানের, এটা রাজনৈতিক গণ অভ্যুত্থান। আর ছাত্র বলতে যদি শুধু বুঝান যে বৈষম্য বিরোধী ব্যানারটাই, এটা কিন্তু ঠিক না। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠনগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা সবাই এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সুতরাং ক্রেডিট যদি দিতে হয় ছাত্রদেরকে, সব ছাত্রদেরকে বুঝাতে হবে। আর এই ছাত্ররা যদি কোনো, শিক্ষার্থীরা বলছে যে সামনে কারা ছিল, এই আন্দোলনের সামনে কারা ছিল? সামনে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, তাদের সব ছাত্র সংগঠন ছিল, কিন্তু বৈষম্য বিরোধী ব্যানারটা ছিল। এখন আমি একটা প্রশ্ন করি, যদি মনে করেন শেখ হাসিনা সরকার কোটা মেনে নিত, ছেলেদেরকে চাকরি দিত, তাহলে কি শেখ হাসিনার পতন হতো না? তারপরেও শেখ হাসিনার পতন হতো, কারণ তখন রাজনৈতিক দলগুলো আন্দোলনের রাজপথে ছিল এবং একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যার ভিত্তির উপর দাঁড়িয়ে ছাত্ররা করেছে। আমার বক্তব্য, যদি রাশিয়ার বিপ্লব, যদি ফ্রেঞ্চ বিপ্লব, মিশর বিপ্লব আপনার অধ্যয়ন করেন, ইভেন লাস্টে যে আপনার এই আসাদ বাহিনীর পরাজিত হলো লাস্ট 10 দিনে, এখন ওই 10 দিন মিশর না, আবার সিরিয়ার আসাদ বাহিনী লাস্ট 10 দিনে টিডিএসটা পরাজিত করলো আসাদকে। দ্যাট মিনস যে টিডিএস বাহিনী টোটাল 11 বছর আন্দোলনটা করেছে না। প্রত্যেকটা আন্দোলনে উপসংহার টানে 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্রদের মাধ্যমে, ছাত্র জনতার, কিন্তু তার পেছনেও কিন্তু দীর্ঘদিনের একটা সংগ্রাম, এরশাদ বিরোধী সংগ্রাম 83 থেকে শুরু হয়েছে এই এরশাদ বিরোধী আন্দোলন, 90-তে যা সফল পরিণতি হয়েছে, সেই 90-এর সেই ছাত্ররা কি সরকারে গিয়েছে? এখন বক্তব্য যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্ররা বা নাগরিক কমিটি যেটা, তারা যদি রাজনৈতিক সংগঠন করে, আমরা সেটাকে সাধুবাদ জানাই, কারণ বিএনপি প্রশ্ন বা ভয়ের জায়গাটা কোথায়? এটাও সেটা বলছে
ওটা বলছে। আমরা কংগ্রাচুলেট করি, কারণ নতুন একটি রাজনৈতিক দল হবে। আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরাই নতুন রাজনৈতিক দল সৃষ্টির জন্য নিয়ম করেছি মাল্টি পার্টি ডেমোক্রেসি। আমরা কংগ্রাচুলেট করি, কিন্তু আপনি ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারলে তো এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা থাকে না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনি রয়েছেন, আপনারা রয়েছেন ছাত্র ভাইয়েরা, আপনারা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন তাহলে তো এই আপনি যে প্রসঙ্গটা বললেন তার থেকে নাকি বিএনপির কাছে আলোচনার প্রেক্ষাপটেই বলছি, এরকম একটা আলোচনা মাঠ পর্যায়ে আছে। বেশি গুরুত্বপূর্ণ হলো যে নতুন দল আসলে তাদের সাথে যে অন্যান্য দলগুলোর সখ্যতা আছে তারা একত্রিতভাবে ঐক্যের মাধ্যমে একটা নির্বাচন করে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি নিশ্চিত হতে পারে। এই জায়গাটাতে নাকি বিএনপির সবচেয়ে বেশি ভয়। কোন বিএনপি ৪৫ বছর যাবৎ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে, আমরা ১৭ বছর আর নয় ২৬ বছর একাধারে আন্দোলন করেছি যে কোনো চ্যালেঞ্জকে। আমরা নতুন দলকে সমর্থন জানাই, সবকিছু করি। বক্তব্য হলো আপনি ক্ষমতায় থেকে নির্বাচন করলে ডক্টর ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার তার কি আর কার্যকারিতা থাকে? তাই এটা অন্তর্বর্তীকালীন সরকার হলো না, কেয়ারটেকার সরকার হলো না। আপনাকে ক্ষমতা থেকে নিচে নেমে অর্থাৎ স্টেপ ডাউন করে আপনি দল গঠন করেন। এই দল গঠন করলে আমাদের দেশে যে করাপশনের যে একটা বদনাম রয়েছে মানুষের, এই দল গঠনের ফান্ডিং কোথার থেকে সবকিছু প্রশ্ন আসবে। জনগণ যদি মেনে নেই, অবশ্যই আমরা এই দল গঠনকে উদ্যোগ জানাই এবং আমরা এটাকে চ্যালেঞ্জ মনে করি। এটা ভয়ের কি জন্য? আসছে আপনার কাছে প্রশ্নটি এরকম যে আসলে যে আলোচনাটি হিলাল ভাই সহ অনেকেই বলছেন যে আসলে এই গত 5 মাসে সরকারের যে অগ্রগতি, সরকারের বেশ কিছু অগ্রগতিও আছে। আমরা যদি রেমিটেন্স পাওয়ার প্রসঙ্গ ধরি, বাজারে কিছু কিছু পণ্যের দাম কমেছে, ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট ম্যানেজমেন্টের মধ্যে বা ব্যবস্থাপনার মধ্যে আনার চেষ্টা হচ্ছে। বিগত সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আমরা প্রসঙ্গগুলো দেখছি, কিন্তু সংস্কারকে সামনে রেখে আবারও এই প্রসঙ্গগুলো শব্দগুলো বারবার বলতে হচ্ছে। নিশ্চয় আপনি সেই প্রেক্ষাপটটি বুঝবেন। একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যে রাজনৈতিক যে প্রেক্ষাপটে যে অগ্রগতিগুলো, সেটি গত 5 মাসে কতটুকু দেখছি, তার সূত্র ধরে গ্রহণযোগ্য নির্বাচনের প্রেক্ষাপট বা পরিবেশ কতটুকু তৈরি হতে পারে? আপনি অনেক লম্বা প্রশ্ন করলেন, কিন্তু মূলত প্রশ্নটাকে আমি যেভাবে বুঝলাম যে আপনি নির্বাচনের জন্য এবং সংস্কারের জন্য রাজনৈতিক প্রস্তুতি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা তো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতির ঘাটতি আছে। এই অর্থে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার দরকার ছিল, মানে নিজেদের মধ্যেই যে আলোচনা একভাবে আছে, কিন্তু আলোচনার আবার নতুন করে সূত্রপাত হওয়া দরকার। এই অর্থে যে জুলাই আগস্টের অভ্যুত্থান মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাকে একটু প্রসারিত করেছে। ফলে যেমন ধরুন আমরা বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ মানে প্রায় ৩৯টি রাজনৈতিক দল, মানে এনডিএমও আছে, আরও অনেক দল আছে, যাদের সবাই মিলে আমরা একটা যুগপৎ ধারায় আন্দোলন করেছিলাম এবং সেইখানে একটা ৩১ দফা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার বলেন, রূপান্তর বলেন, মেরামত বলেন, তার একটা কর্মসূচি ঠিক করা হয়েছে। এখন এইটা তো ওইখানে ছিল একটা কমন মিনিমাম, তার মধ্যেও কিছু কিছু পার্থক্য ছিল উপস্থাপনায়। এটাই তো হয় রাজনৈতিক প্রক্রিয়া, মানে তো হচ্ছে বিভিন্ন দলের মধ্যে একটা নেগোসিয়েশন চলতে থাকবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, মানে নেগোসিয়েশনটা তো শেষ হয়ে যাওয়ার ব্যাপার নেই। তা আমরা ভেবেছি যে একদিকে আন্দোলনও করতে হবে, এই নেগোসিয়েশনটাও চালিয়ে যেতে হবে, জনমতও তৈরি করতে হবে। এখন প্রত্যাশা অভ্যুত্থানে এসে আরও প্রসারিত হয়েছে, ফলে এইটা রাজনৈতিক দলগুলোর সামনে একটা নতুন চ্যালেঞ্জ সামনে এসছে যে আচ্ছা আমরা যেখানে এসেছিলাম একমত, সেখান থেকে আর কি প্লাস করতে পারি, কারণ মানুষের প্রত্যাশা আরও বেশি। মানুষ আরো বেশি একটা গণতান্ত্রিক দেশ চায়, আরো বেশি আসলে আমাদের রাজনৈতিক দলগুলো। আমরা বিরতিতে যাব, আপনি শেষ করুন। জি, আমি বলছি যে এই যে বিরতি থেকে ফিরে এসে শুনি 31 দফা, আমি এই পক্ষটা 31 দফা প্লাস এটা নিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নতুন করে আলাপ আলোচনা, সেটা শুরু হচ্ছে। আলোচনা যে হচ্ছে না তা না, আরেকটা আলোচনা হচ্ছে যেটা সরকার করবে এবং সরকার সেটা এখনো পর্যন্ত শুরু করে নাই, করবে বলে বলছে। সরকারের দিক থেকে যেটা শুরু থেকে দরকার ছিল, সরকারের তো দুটো দায়িত্ব, একটা তো হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করা এবং সেটা বেশ লম্বা সময়ের জন্য। মানে যদি আপনি এখন সরকারের ঘোষণা অনুযায়ী আমি ধরি, তো মিনিমাম ইলেকশন তো তারা ডিসেম্বর বলছেন, তারপরের প্রশ্ন সেই পর্যন্ত গেলেও তো প্রায় এখনো 11 মাস। তো এই যে 5 মাস 11 মাস প্রায় 1.5 বছরের মতো একটা সময় ধরে সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, এটা তো জনগণের সংকট মোকাবেলা করতে হবে। এই দৈনন্দিন রাষ্ট্র পরিচালনাটা এমন সময় করতে হচ্ছে যখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো
ভেঙে পড়ার উপক্রম, সেগুলো পুনর্গঠন, জনগণের সমস্যার সমাধান, এত ভয়াবহ লুণ্ঠন, সেই লুটপাট মোকাবেলা করে অর্থনীতি সবকিছু ঠিকঠাক করা, এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পলিটিক্যাল ট্রানজিশন কিংবা রাজনৈতিক উত্তরণের পর্বটাকে সম্পন্ন করা এবং সকলকে নিয়ে করা, সবার সাথে আলাপ আলোচনা, সেখানে কমন মিনিমাম, সেই কমন মিনিমাম থেকে ন্যাশনাল চার্টার, সেগুলো কিভাবে আবার পরবর্তীতে বাস্তবায়ন হবে, কোনটা কতটুকু নির্বাচনের আগে হবে, কোনটা পরবর্তীতে হবে। এইখানে সবসময় খেয়াল রাখা দরকার যে এই অভ্যুত্থানটি, হ্যাঁ ছাত্রদের অগ্রণী একটা ভূমিকা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অগ্রণী ভূমিকা সবাই তো আসলে অ্যাপ্রিসিয়েট করেছে, স্বীকার করেছে এবং তাদের এঙ্গেজ করে সরকার গঠনের কথা বলা হচ্ছে। তারা এখন এই আলোচনাগুলো হয় রাজনীতিতে, অনেকগুলো আলোচনা হয় রাজনৈতিক স্বার্থেই, আমি ওখানে যাচ্ছি না। আমি বলছি যে এইটা স্বীকৃতিটা সে জায়গায় আছে, কিন্তু এটার মানে এই নয় যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে একমাত্র। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র, শ্রমিক, শ্রমজীবী মানুষ, দেশের আপামর জনগণ, মানে অভিভাবক, শিশু, বৃদ্ধ, নারী, বাঙালি, আদিবাসী কিংবা চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাও, মান্দি কিংবা হিন্দু, মুসলমান, আপনি যদি নিহতের তালিকা দেখেন আপনি সবাই, নারী, পুরুষ, সবাইকে খুঁজে পাবেন। ফলে আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে একটা বড় মানে জনগোষ্ঠীর উত্থান ঘটেছে এইটা, এবং সকলে অংশগ্রহণ, তার মানে এখানে কনসেনসাস হচ্ছে আমাদের ভিত্তি। সবাই আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, সমঝোতা কিংবা ন্যূনতম ঐক্যমত্য ছাড়া এর আর কোনো পদ্ধতিগত জায়গা নেই। একটা দল মানে প্রিডমিনেন্টলি এখানে নেতৃত্বমূলক জায়গায় চলে গেছে, যেগুলো আমরা অন্যান্য বিপ্লবের ক্ষেত্রে, এটা কিন্তু সেটা ঘটে নাই। ফলে ওইটা তুলনা করলে হবে না, এখানে আলোচনাটা করতে হবে কনসেনসাস, এবং সরকারও বলেছে কনসেনসাসের ভিত্তিতে আগাবে। তাহলে কনসেনসাস যদি আপনাকে করতে হয়, সরকারের উচিত ছিল শুরু থেকেই এমন একটা রাজনৈতিক কাঠামো গড়ে তোলা, যেটা আমাদের প্রস্তাব ছিল জাতীয় রাজনৈতিক কাউন্সিল হতে পারে, যেখানে স্টেক হোল্ডারদের সাথে সরকারের নিয়মিত যোগাযোগ থাকবে, দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং পলিটিক্যাল উত্তরণ। কোথায় দূরত্ব হচ্ছে সেটা কিভাবে আবার মিট আপ করা যায়, দূরত্ব হবেই, কারণ আমাদের দুটো জিনিস খেয়াল রাখা দরকার। অন দি ওয়ান হ্যান্ড আমাদের একটা জাতীয় ঐক্য, একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য, যেটা আমাদের সকলের জন্য কমন, একটা পলিটি বলেন, রুলস অফ দি গেম বলেন ইত্যাদি। অন্যদিকে আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কম্পিটিশন হবে। কম্পিটিশন হলে তো আমি ওনাকে কিছু, ওনার সীমাবদ্ধতা নাহলে আমার দল হবে কিভাবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সবাই বোঝে যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এটা পারস্পরিক দলগত বিকাশের জন্য, এইটা ডেমোক্রেসিতে অপরিহার্য। কিন্তু আমাদের ঐতিহাসিক মুহূর্তে খেয়াল রাখা দরকার, আমরা প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব করতে গিয়ে যাতে রাজনৈতিক ঐক্যের যে ঐতিহাসিক প্রয়োজনীয়তা এই মুহূর্তে আছে রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য, সেটাকে ভেঙে না ফেলি, তাহলে কিন্তু আমরা বিপর্যয়ের মধ্যে পড়বো। এই থিন লাইন বজায় রাখার চ্যালেঞ্জটা সবার, সুতরাং কেউ যেন আমরা এটা অতিক্রম না করি। সরকার তো এক্ষেত্রে মূল দায়িত্ব পালন করবে, সচেতন থাকে। সরকারের কাজ ছিল এই থিন লাইনটা বজায় যাতে থাকে, এটা যাতে ভেঙে না পড়ে, সেইটার জন্য এই মানে নিয়মিত মানে একটা যোগাযোগের জায়গা এবং দূরত্ব সৃষ্টি হলে সেটাকে মিট আপ করা যায়। আমি মনে করি সরকারের এখানে ঘাটতি আছে, সরকার যে পরিমাণে ডিসকাশন করা এ পর্যন্ত দরকার ছিল এটা করেনি। তবে আশা করছি ফেব্রুয়ারি থেকে তারা আরো অনেক নিবিড় যোগাযোগটা করবে, আমরা দেখতে পাবো। সাকিব ভাই অসংখ্য ধন্যবাদ। ববি হাজজ ভাই আসতে চাই। সাকিব ভাই যেখানে শেষ করলেন যে আসলে সরকারের ঐক্যের প্রশ্নে বেশ কিছু ঘাটতি তিনি লক্ষ্য করছেন, এবং পাশাপাশি এখন যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমরা প্রতিনিয়ত দেখছি গণমাধ্যমে কিংবা যে আলাপ আলোচনা সাধারণ মানুষের মধ্যেও আছে, সরকার আগামী দিনে রাজনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে নির্বাচন সংস্কার কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক নাই বললাম, ন্যূনতম একটা সম্পর্ক গণতন্ত্রের প্রশ্নে যদি উদ্যোগ নেয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রশ্ন, তাদের সদিচ্ছার যে প্রশ্ন, অংশগ্রহণ এবং সেখানে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বা ধারণ করার প্রশ্নে আগের মতো কি অবস্থা থাকবে নাকি নতুন সমীকরণ তৈরি হবে? দেখেন, ডিসকাশনের জন্য অন প্রিন্সিপাল আমরা অনেক আলোচনা করতে পারি, অনেক যুক্তি তর্ক করতে পারি, অনেক যুক্তি দেখাতে পারি, তবে আমাদের মানে সেটা একটু প্র্যাগম্যাটিক সাইডটাও দেখতে হবে যে কি হয়েছে। গত 5 থেকে 6 মাস সরকারের যে দায়িত্বগুলো ছিল, এই যে ঐক্যমত্য ধরে রাখা, ওনারা অনেক কষ্ট করছেন অবভিয়াসলি, যেটা আমার বিজ্ঞ সমালোচকও বলেছেন যে খুব ভঙ্গুর অবস্থায় ওনারা সরকারের দায়িত্ব নিয়েছেন। সো এটা নিশ্চয়ই তাদের জন্য সোজা ছিল না এবং এখনও মুশকিল। তবে এই মুশকিলই কিন্তু আরও সোজা হয়ে যেত যদি সবার সাথে আলোচনায় তারা কন্টিনিউসলি লিপ্ত থাকতেন, যেটা প্রথম থেকে আমরা তাদের কাছে প্রত্যাশাও করেছিলাম, আবেদনও জানিয়েছিলাম, সেটা হয়নি।
সো প্রথম 6 মাস হয়নি, অনেকটা সময় পেরিয়ে গেছে, এবং এই 6 মাসের ভেতরে কিন্তু অনেকগুলো সংস্কার বলেন বা কার্যকরী অ্যাকশন বলেন এটার প্রয়োজন ছিল, যেগুলো সঠিকভাবে নেওয়া হয়নি। আজকে আমাদের তরুণ আলোচক উনিও একটা পয়েন্ট তুলেছেন যে সরকারের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দপ্তরে দায়িত্বশীল এমন লোকজন রয়ে গেছেন যারা বিগত ডিক্টেটোরিয়াল সরকারের অতপ্রুতভাবে অংশ ছিলেন এবং তাদের ক্ষমতায়নের উৎস ছিলেন। তো সেই জায়গাগুলোও কিন্তু এখনো পরিষ্কার হয়নি, এবং অন্য সব স্টেক হোল্ডার, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল ব্যতীত, যেটা আমিও প্রথমবার বললাম, আরও বাকিরা আলোকপাত করলেন যে 18 কোটি বাংলাদেশের সংগ্রাম ছিল ভাই জুলাই আন্দোলন। কোনো একটা রাজনৈতিক দল না, কোনো একটা গোষ্ঠী না, ছাত্র, সব ছাত্র ছিল, কোনো একটা কলেজ বিশ্ববিদ্যালয় না, সো এভরিবডি, সবাই মিলে। এখন দেখছি গণঅভ্যুত্থান ভাগ হয়ে যাচ্ছে। না, গণঅভ্যুত্থান কিন্তু ভাগ হচ্ছে না, গণঅভ্যুত্থান ভাগ হচ্ছে না। গণঅভ্যুত্থানে যারা ছিল তাদের ভেতরে একে অপরের সাথে হয়তো মত মিলছে না সবসময় অনেক জায়গায়, কিন্তু এইটা যেন ঐক্যটা ধরে রাখা যায়, এটার গুরু দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এগেন আমি তাদেরকেও ক্ষমা দৃষ্টিতে দেখতে পারি যে তাদের উপর অনেক ধরনের চাপ ছিল, তবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক চাপ থাকা সত্ত্বেও আপনার পালন করতে পারা উচিত, এবং যদি না পারেন তাহলে সেখানেও জনগণের কাছে বা রাজনৈতিক স্টেক হোল্ডারদের কাছে সহযোগিতা চাওয়াটাও আপনার কর্তব্য। তাহলে এই প্রশ্নটা আলোচনাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এই যে সরকারের রাজনৈতিক প্রশ্নে আরো আলাপ আলোচনা তাদের করা প্রয়োজন ছিল, সেই উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন ছিল, সেটি প্রশ্ন হলো যে তারা এটি কি সতর্কভাবে এড়িয়ে গেল, নাকি এই পরিবর্তিত পরিস্থিতি সেটি বুঝে উঠতে সময় লাগছে, নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক দলের আবার পরামর্শ আছে? দেখেন, সরকারের ভেতর থেকে কি হয়েছে এটা বাইরে থেকে আমরা একমাত্র কনজেকচারই করতে পারি, আমরা বাস্তবিকভাবে বলতে পারি না, তাহলে আমরা নিজেরাই সরকারের অংশ থাকতাম। তো সরকারের ভিতর থেকে কি হয়েছে সেটা আমি কনজেকচারও করতে চাই না। পয়েন্টটা হলো যে কি করা উচিত ছিল যেটা করা হয়নি, এবং একদম শুরু থেকে কিন্তু করা হয়নি। সরকারের সাথে বড়ভাবে যতবারই রাজনৈতিক দলদেরকে ডাকা হয়েছে, বসা হয়েছে, কোনোবারই কিন্তু স্বতঃস্ফূর্ত আলোচনা হয়নি, ইভেন এক্সচেঞ্জ হয়নি। যে ইভেন এক্সচেঞ্জের মাধ্যমে যে শেয়ারিং আইডিয়াস, যে আমাদের তরফ থেকে রাজনৈতিক দল, গণসংহতি আন্দোলনের তরফ থেকে ওনারা জানাবেন কি হলে ভালো হয়, এনডিএম এর তরফ থেকে আমরা জানাবো কি হলে ভালো হয়, কি বলে বিএনপির তরফ থেকে ওনারা জানাবেন কি হলে ভালো হয়, এই আলোচনাগুলো হয়নি। এবং যদি আপনারা তো কয়েকবার জানিয়েছেন সরকারের সাথে আলোচনা হয়েছে, তার বাস্তবায়ন কতটুকু দেখছেন? না, যে কয়েকবার আমরা খুবই স্বল্প আকারে জানাতে সক্ষম হয়েছি, কারণ এগেন ওই যে যেইভাবে আলোচনা হলে সবাই জানতে পারতো, একটা জাতীয় কাউন্সিল, আমার বিজ্ঞ সমালোচক একজন আইডিয়া দিলেন, এই ধরনের আইডিয়া আমরা অনেকে তখন দিয়েছিলাম, ওনারা দিয়েছিলেন, আমরা দিয়েছিলাম, অনেকে দিয়েছিলাম। এরকম একটা কিছু করলে আমরা রেগুলার একটা সংযোগ থাকতো, এই এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতো, কিন্তু সেই জিনিসগুলো হয়নি। এই যে কমিশন নিয়ে যে কথা বলা হচ্ছে, কমিশন যে রিফর্মগুলো আপনার প্রপোজ করছে, এই বেশিরভাগ কমিশনই মানে যেগুলো অলরেডি প্রপোজ করেছে এবং সামনে যারা যে প্রপোজ করবে, তারা কেউই পুরোপুরিভাবে রাজনৈতিক দল বা অন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসেনি। একটা লাস্ট মিনিটে যে বলেছে লিখিত আকারে দিয়ে দেন, লিখিত আকারে দিয়ে দিয়েছি। এখন লিখিত আকারে সেটা কতটুকু তারা পর্যালোচনা করেছেন, সেটার মূল্যায়ন তারা কিভাবে করেছেন, কোনটা মূল্যায়ন কিভাবে, কোনো নজির উদাহরণ প্লাস না, এখানে একটা ব্যাপার আছে কি যে তারা যে বাস্তবায়নে, যখন মনে করেন বাস্তবায়নে নির্বাচনের পর যখন রাজনৈতিক দলগুলো যেতে হবে, তখন রাজনৈতিক দলগুলোর কাছে একবার শুনতে হবে না যে ভাই কোনটা বাস্তবিক, আপনারা কি মনে করেন। এই যে কারণ আমরা তো মাঠে রাজনীতি করি, নির্বাচনে যাই, তো ওখানে আমরা অনেক প্রতিকূলতা ফেস করে শিখেছি, এটা হয়তো সহজ, এটা হয়তো সহজ না। এখন টেবিলে বসে বা আইভরি টাওয়ারে বসে এই জিনিসগুলো যখন আপনি লিখে ফেলেন, অনেক কিছু শুনতে সুন্দর শোনায়, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ওটা কার্যকরী হবে কিনা সেটাও তো আপনার একটা বিবেচনা করতে হবে। তো এই আলোচনাগুলো হলে আলো হিসাবে বাকি থাকলো কি শুধু আলোচনা? আশার আলো হিসেবে বাকি থাকলো ভাই নির্বাচন। অনেকগুলো কারণেই তো বলছি যে নির্বাচন আমাদের এখন যত শীঘ্রই সম্ভব, যত শীঘ্রই তারা দিতে পারেন, তাদের দেয়া প্রয়োজন। কারণ আশার আলো একমাত্র এই নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমরা ওই সরকারে যেতে পারি যেই সরকারের ওই শক্তি আছে, জনবল আছে, যে তারা এই যে যত সরকার এখন যে ইনস্টিটিউশনাল প্রতিকূলতাগুলো ফেস করছে, মানে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা যা কিছুই বলেন, এগুলো যেন সঠিকভাবে মানে জনগণের দৈনন্দিন জীবনে যেন স্বস্তি ফিরে আসার প্রসেসটা শুরু হয়, তার জন্য আমাদের নির্বাচন দরকার। একই সাথে কোন রিফর্মগুলো প্রয়োজন, কোন রিফর্মগুলো জনগণ চায় এবং কোন রিফর্মগুলো আসলে ঠিকভাবে করা যেতে পারে সেটা জানবার জন্য নির্বাচন দরকার। আপনি যেই দিকেই তাকান, নির্বাচনের কোনো অল্টারনেটিভ এখন আর নেই। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই আবু সাইদ আপনার কাছে।
আশার আলো হিসাবে নির্বাচনের বিকল্প কিছু দেখছেন না ববি হাজরাজ ভাই? অন্যান্য আলোচকরাও নানাভাবে সেই প্রসঙ্গগুলো বললেন। আবু সাইদ ভাই, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন যে বিএনপির সাথে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটির দূরত্বের জায়গাটা আসলে কি, বা কি নিয়ে দূরত্বের জায়গাটা? আমরা প্রতিনিয়ত আপনাদের বক্তব্যে কিন্তু পরস্পরকে ইঙ্গিত করে নানা ধরনের বক্তব্য আমরা গণমাধ্যমে দেখছি, পড়ছি, শুনছি। আবু সাইদ। বিএনপিকে মনে করি যে আমার গণ অভ্যুত্থানের এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের সহযোদ্ধা হিসাবে। আমরা যখন ছোট 2008-এর নির্বাচন হয়েছে কিংবা হচ্ছে পরবর্তী লম্বা একটা সময়ে বিএনপিকে দেখেছি মাঠ থেকে তারা হচ্ছে এই সরকারের পতিত স্বৈরাচারকে হটানোর জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমরা যখন ক্যাম্পাসে আসি আমরাও রাজনৈতিক চিন্তা নিয়ে বেড়ে উঠেছি। অর্থাৎ বিএনপিকে আমাদের মুখোমুখি করানোর কোনো সুযোগ নেই। আমরা এটা বারবার বলছি যে আমরা যারা গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লাশ হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা আসলে এই দেশকে সাজাবার দায়িত্ব আমাদের উপরে পড়েছে। সেটা যেমন বিএনপির উপর, সেটা তেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের উপর, বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের উপর। তো সেক্ষেত্রে রাজনৈতিক কারণে এখন একটা পোর্শন এটা এভাবে বলতে চাইছে যে ছাত্রদের একটি নতুন দল আসবে, বিএনপি এটাকে বাধা দিচ্ছে। আমি মনে করি যে ছাত্রদের নতুন দলের তো অনেকের রাজনীতিক একটা শূন্যতা তৈরি হতে পারে। বিএনপি বাধা দিচ্ছে মানে বিএনপি যে প্রশ্নটা রাখছে যে সরকারের মধ্যে থেকে নতুন দল তৈরি করার যে প্রক্রিয়াটি, সেটি গণতান্ত্রিক যে শিষ্টাচার সেটি লঙ্ঘন করছে কিনা, এই প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে রাখা হচ্ছে আপনাদের। সেই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করতে পারছেন না? রাজনৈতিক দলের মতো তৈরি হবে, সরকারের মধ্য থেকে তৈরি হবে। সরকারের মধ্য থেকে কেন তৈরি হতে হবে রাজনৈতিক দল? আমরা কি সরকারে আছি? আমি কি সরকারে আছি? আমি যদি রাজনৈতিক দল তৈরি করি, এটাকে সরকারের আপনাদের মধ্যে থেকে তো 3 জন প্রতিনিধি সরকারে আছে, এখন তাদেরকে আপনারা স্বীকার করেন কিনা এটাও একটা বিষয়। আমরা অবশ্যই, তিনি এখন আমাদের উপদেষ্টা, এটা বাংলাদেশের 16 কোটি জনগণ স্বীকার করে, আমিও আমার উপদেষ্টা হিসেবে স্বীকার করি। কিন্তু তার সাথে ওই সময় পর্যন্ত আমার মতানৈক্য থাকবে যতক্ষণ পর্যন্ত সে জনগণের ভাষায় কথা বলবে। জি, তো সেক্ষেত্রে তো আমি তার সাথে ঐক্য করতেই পারি। কিন্তু সে যখন এখন আমি সরকারের সমালোচনা করি, দ্রব্যমূল্য বেড়েছে, আমি বক্তব্য দিয়েছি যে দ্রব্যমূল্য এই সময়ে কোনোভাবে বাড়ানো সরকারের উচিত হয়নি। ব্যাট বৃদ্ধি করেছে, সেখানে আজকে দেখলাম আবার কিছু পর্যায়ে ব্যাট কমিয়ে আনা হয়েছে আমাদের সমালোচনার কারণে। আমরা সরকারকে অকুণ্ঠভাবে সমর্থন করব ফ্যাসিবাদী ব্যবস্থা। এরকম একটা সিদ্ধান্তের আগে রাজনৈতিক দল কিংবা আপনাদের শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিলে তো ভালো হতো। এই কথাগুলো তো সরকারকেও নিশ্চয়ই আপনারা বলছেন, কারণ এই মাঠ পর্যায়ে একটা আলোচনা আছে। এই সরকার আপনাদের সরকার, আপনাদের কথা নাকি? অবশ্যই সরকার অনেক বিষয়ে আলোচনা করতে পারে এবং হচ্ছে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে, রাষ্ট্রের স্টেক হোল্ডারদের সাথে সরকারের যত সম্পর্ক ভালো থাকবে, রাষ্ট্র তত ভালো ফাংশন করবে। যেহেতু সরকার একটা লিমিটেড পিপল নিয়ে এখন চলতেছে, তো সেখানে সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের স্টেক হোল্ডারদের প্রতি নজর দেন, সকলের কথা শুনেন। কিন্তু আমাদেরকে সার্বত্রিক এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে, পতিত স্বৈরাচারী ব্যবস্থা আর যেন ফিরে না আসে, সেটাতেও বাকি স্টেক হোল্ডারদের সহযোগিতা করতে হবে। এদিকে শুধু সহযোগিতা চান, সহযোগিতা তো একটা বড় প্ল্যাটফর্ম, সহযোগিতা চাই। এখন এই যে আলাপ শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরবে, জনগণ রায় দিবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো এভাবে প্রপোজাল দিচ্ছে যে তাদেরকে নির্বাচনে নিয়ে আসুন, জনগণ ডিক্লাইনের মাধ্যমে হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া। এরকম একটা অভিযোগ কিন্তু আছে আবু সাইদ, সেটা এই অভিযোগ সকলের বিরুদ্ধে আছে যে বিগত ফেসিবাদকে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচন বা রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা ভিতর থেকে অনেকেই করছে। না, আমাদের দিক থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমাদের দিক থেকে আওয়ামী লীগ 3টি নির্বাচনকে, জনগণের অধিকারকে লঙ্ঘন করেছে এবং একটি গণহত্যা চালিয়েছে। তাকে আমরা কোনোভাবেই নির্বাচনে দেখতে চাই না। সেখানে যদি অন্য কেউ দেখতে চায় তাহলে মনে করব যে তারা এই স্বৈরাচারের সাথে যে কোনো একটি লেনদেন হয়েছে। যদি সেই দেখাটা একটা সময়কে স্পষ্ট হয়, তাদেরকে আপনারা ত্যাগ করবেন যদি আপনাদের মধ্যে সেই লোক থাকে? অবশ্যই তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, বিরোধিতা করব, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা আবারও মাঠে নামবো। সেই জায়গায় কোনো সমঝোতা তো আমরা দেখব না, কোনো সমঝোতা হবে না। ফ্যাসিবাদের প্রশ্নে একদম এক কথায় ফ্যাসিবাদ ফিরতে দেব না, পতিত আওয়ামী লীগ ফিরবে না। মানে না মানে না, না মানে না, না মানে না। আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার আসতে চাই আলোচনায়, যে আসলে বলছিলেন যে এক ধরনের রাজনৈতিক যে সমঝোতার প্রসঙ্গ আলোচকরা আপনারাই বলছেন যে আসলে একটা নির্বাচনের মধ্যে দিয়ে আসলে এই প্রক্রিয়ার এক ধরনের গ্রহণযোগ্য একটা সমাপ্তি বা উপসংহার তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত যেতেই তো নানা ধরনের উত্থান পতন, নানা ধরনের আলোচনার প্রক্রিয়া, এবং এর মধ্যে দিয়ে বিশ্লেষকরা আপনারাই বলছেন যে আসলে এই আলাপ আলোচনা যদি ঐক্যের
ঐক্যের মাধ্যমে আলোচনার মধ্যে দিয়ে যদি একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করা সম্ভব না হয়, এটি ক্রমান্বয়ে নির্বাচনের ঘোষণা আসলে বা নির্বাচনের সেই তারিখ অথবা রোডম্যাপের স্পষ্ট হলে সেটি সংঘাত সহিংসতায় রূপ নিতে পারে। ডক্টর আব্দুল আল মামুন। তবে আমার মনে হয় যে আমি এর আগেও কোনো একটা অনুষ্ঠানে বোধহয় আপনাদের বলেছিলাম, জি, দুটো জিনিস যেটা উঠে আসলো, জুনায়েদ ভাই বললেন, হাজার সাহেব বলল, যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর রেগুলার আলাপ আলোচনা এবং সমঝোতা কিন্তু আরো এই সরকারকে শক্তিশালী করতো এবং বর্তমানে যে সমস্যাগুলো তারা ফেস করছে এটা কমিয়ে আনতো বলে আমার মনে করি আমি। আর দ্বিতীয় হচ্ছে, আমি একটি উদাহরণ আপনার এখানে বোধহয় আরেকদিন দিয়েছিলাম, যে ইন্দোনেশিয়াতে সুহার্তোর পতনের পরে কিন্তু 1 বছরের মধ্যে ইন্দোনেশিয়া ইলেকশন করতে পেরেছিল। তার একটা কারণ ছিল যে প্রথম থেকেই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল রিফর্ম নামে একটা উইং করেছিল এবং তার দায়িত্বে একজন ব্যক্তির নেতৃত্বে অনেকে সেটাতে কাজ করেছিল। প্রথম থেকেই তারা কিন্তু সতর্ক ছিল যে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে, কারণ ইন্দোনেশিয়া কিন্তু এক ধরনের দুমড়ে মুচড়ে গিয়েছিল সব সিস্টেমগুলো দীর্ঘদিন। 98-এর পরে কিন্তু 1 বছরের মধ্যে তারা নির্বাচন করতে পেরেছিল। তার মানে প্রথম থেকেই ফোকাস ছিল যে সরকারের কাজগুলো যে দৈনন্দিন কাজ, তারা সেটা সরকারের যারা ওই সময়ে দায়িত্বে ছিলেন তারা করবেন, আর যে রিফর্ম এবং ইলেকশন তার জন্য আলাদা একটা ডাইরেক্টরেট করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু ওটা এখন পর্যন্ত এক্সিস্ট করছে না, কিন্তু আমাদের এখানে কমিশনগুলো হয়েছে, সেটি কি কমিশনগুলো তো কাজ করছে? না না না, আমার ওই মডেলটা ভিন্ন, ওই মডেলটা ভিন্ন। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে ওই কমিশনগুলোকে কোঅর্ডিনেট করতে, সরকারের রেগুলার কাজের মধ্যে ঢুকতো না। দেখেন, আবারও আমরা একটা ভুলের দিকে যাচ্ছি কিনা আমি জানি না, যেটা জুনায়েদ ভাই একটু বললো বোধহয়, যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আলী রিজা সাহেবকে নেওয়া হয়েছে ওনার ডেপুটি হিসেবে। তার গঠন প্রক্রিয়া কি হবে আমরা এখনো ক্লিয়ার না। যখন সরকার দৈনন্দিন কাজ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বৈদেশিক যোগাযোগ, দুর্নীতি সবকিছু মিলাই যখন তাদেরকে ফেস করতে হচ্ছে, এর সাথে যখন আবার রাজনৈতিক আলাপ আলোচনায় যুক্ত হবে, তখন কিন্তু ওখানে একটা শূন্যতা তৈরি হবে। তো মডেলিং এর একটু আমার মনে হয় একটা সমস্যা এখানে এক্সিস্ট করছে। সেটি কি আর সম্ভব এই পর্যায়ে এসে আসলে সেই মডেলের পথে হাঁটলে সেটি আর দাঁড়াবে কিনা? না, এই ধরনের একটা ইনোভেশন তো আমাদের এখানে হয়েছে, যে জাতীয় ঐক্যমত্য কমিশন তো একটা ইনোভেশন, আমি ওটাকে ছোট করে দেখছি না। এবং আরেকটা দিনই বলি যে এই যে ইন্দোনেশিয়ার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কাউন্সিল হয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবনাগুলো এসেছিল তারা এখনো কিন্তু ওটাকে বাস্তবায়ন করছে। এই রিসার্চ গুলো কিন্তু করা জরুরি, যে কেমন করে অন্য অন্য জায়গায় রিফর্ম গুলো হয়েছে। কিন্তু এটা ঠিক যে আমাদের যে জায়গায় আমরা এসেছি সেই সংস্কারগুলো না করে কিন্তু নির্বাচনে যাওয়া ঠিক হবে না। তবে একটা জায়গায় আমি মনে হয় আশাবাদী, আমরা যদি কনস্টিটিউশন কমিশনের প্রস্তাবগুলো ছাড়া আমার মনে হয় যে অন্য জায়গাগুলোতে খুব বেশি দ্বিমত হবে না। ফেব্রুয়ারি থেকে যে আলোচনাগুলো শুরু হচ্ছে এটা যদি ইফেক্টিভ হয়, খুব বেশি সময় লাগার কিন্তু কথা না। ওই জন্য সেখানে যদি থেকে যাচ্ছে কেন ডক্টর আব্দুল আল মামুন স্যার, যে যদি ইফেক্টিভ হয়, এখনো কিন্তু আমরা অনেক প্রসঙ্গে যদি কিন্তুর মধ্যেই থেকে যেতে হচ্ছে। আপনার আলোচনার প্রেক্ষাপটে বলছি, জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি বুঝিনি তো, আমি বলছি যে এখনো আপনারা বলছেন, আপনি সহ অনেকেই বলছেন যে যদি কার্যকর হয়, কিন্তু এই অবস্থা বাস্তবায়ন হলে, এরকম যদি কিন্তুর মধ্যে আমাদেরকে অনেক প্রসঙ্গেই থেকে যেতে হচ্ছে। না না, কিন্তু কিছু কিছু ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, যেমন ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে, আমরা টাইম নিয়েও কথা বলছি, আমরা রিফর্ম গুলো ফাইনাল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু একটা কনসেনসাস তৈরি করা সম্ভব, কিন্তু সেই ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। ওই জায়গাটাতে আমি গুরুত্ব দিচ্ছি আলোচনা, যে আপনি কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে যদি এগোতে চান তাহলে সময় লাগবে, আপনাকে ভাগ করা উচিত যে কিভাবে আপনি কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন স্যার, সেটা হলো আস্থার প্রশ্ন। এই আস্থার তো আসলে কোনো ট্যাবলেট নাই যে এটা খেলে আস্থা ফিরে আসবে, এটা তো কার্যক্রমের মাধ্যমে আস্থা প্রমাণ করতে হবে। এটি কি বাংলাদেশের বাস্তবতায় খুব সহজে আসবে? না, সেটা সম্ভব। আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে যখন আলোচনাটা শুরু হবে, সেই আলোচনার যে কিক অফ টাইমটা কিভাবে যাচ্ছে, তখন কিন্তু আস্থার জায়গাটা ফিরবে। আমি যেটা বললাম যে সংবিধান সংশোধন কমিশনের রিপোর্টটা ছাড়া অন্যান্য জায়গায়, ওখানে তো বিএনপির 8-9টা পয়েন্ট কমন আছে। পুলিশের ক্ষেত্রে অনেক ধরনের একটা ইজি কনসেনসাস হবে, নির্বাচনের আচরণবিধির ক্ষেত্রে একটু হয়তো সময় লাগতে পারে, বাট দুর্নীতি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, তারপরে আপনার প্রশাসনিক রিফর্ম, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবার একটা দ্রুত কনসেনসাস হবে। তাহলে প্রায়োরিটি ঠিক করা যায়, যে সংবিধান সংস্কার কমিশন যদি সামনে আনা যায়, নির্বাচনের বিষয়গুলো যদি সামনে আনা যায়, তাহলে দ্রুত কনসেনসাস করে কিন্তু নির্বাচনে যাওয়া সম্ভব। এখন যদি দেখা যায় যে দুর্নীতি দমন কমিশনের যে রিফর্ম প্রস্তাব সেটাকে প্রথম আলোচনায় আনা হচ্ছে, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মকে সামনে আনা হচ্ছে, তখন কিন্তু কনফিডেন্সটা লুজ করবে। বাট আমি আশাবাদী যে খুব বেশি সময় লাগার কথা না। তবে
কেমন লাগতে পারে আপনার দৃষ্টিতে, কত সময় লাগতে পারে? আমি তো বারবার বলছি যে আমার ধারণা 4 থেকে 5 মাসের মধ্যে এটা গুছিয়ে ফেলা সম্ভব। কিন্তু যেমন একটা প্রস্তাব যে রেফারেন্ডাম সংবিধান সংস্কার কমিশন বলেছে, সেটা তো একটা লেন্দি প্রক্রিয়া নিয়ে যাবে। 21 বছরের ভোট বা 10% তারুণ্য, 30% মহিলা, এই জায়গাগুলোতে কিন্তু ডিবেটটা আমার মনে হয় প্রলং করবে। সেগুলোতে ওই জায়গাগুলো কমিয়ে এনে যে জায়গাগুলোতে সংশোধনগুলো আমরা সবাই চেয়েছি, যেটা আমি আজকে শুরুতে বললাম, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল তার অধীনে যে নির্বাচন হয়েছে, তখন তো দুটো দল দুইবার ক্ষমতা এসছে, দুটো স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মোটা দাগে আমরা স্বীকার করি। তার সাথে কোন কোন জিনিসগুলো যোগ করা দরকার, যে কারণে ফ্যাসিস্ট এক্সিস্ট করলো। না ভোট একটা ভালো উদাহরণ, বা না ভোট ম্যান্ডেট যুক্ত করা একটা ভালো উদাহরণ। 40% কম যদি ভোট পড়ে সেটাকে রিনিউ করা একটা ভালো উদাহরণ। এগুলোকে সামনে এনে আমার মনে হয় যে 4 থেকে 5 মাসের মধ্যে রিজলভ করা সম্ভব। আই স্ট্রংলি সি ইলেকশন ইন ডিসেম্বর। সেই বাস্তবতা আপনি দেখছেন। ডক্টর আব্দুল আল মাহমুদ স্যার, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো, আপনি সাথেই থাকুন। মনিরা শারমিন, আসতে চাই যে আপনাদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়া নিয়ে যেহেতু রাজনৈতিক দলের মধ্যে থেকে আলোচনা হচ্ছে, আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণঅভ্যুত্থানের পরে কতটা সংস্কার দেখছেন? আচ্ছা, আমি একটু পেছন থেকে আসতে চাই, কয়েকটা বিষয় অ্যাড্রেস করার ছিল। সেটা হচ্ছে একটা কথা এসছে এরকম যে অভ্যুত্থানে আসলে ক্রেডিটের ব্যাপারটা, যে আসলে এখানে আমাদের ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই কেন সব ক্রেডিট নিচ্ছে কিনা। দেখেন, মানে 3 তারিখে শহীদ মিনারে যেই জমায়েতটা হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র একটা ব্যানার ছিল, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এইখানে কিন্তু তখন এই প্রশ্নটা আসে নাই যে আমাদের, এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, কিন্তু এই প্রশ্নটা তখন কিন্তু আসেনি যে আমাদের ব্যানারটা ওখানে থাকতে হবে। কারণ সবাই ওখানে সবচেয়ে বড় ঐক্যমত্য আসলে সেদিনই ছিল, আমি এটা মনে করি। এখন নাই কেন? এখন নাই আসলে নানান কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার কাছে মনে হয় যে যখনই মনে হয় যে আমাদের রাজনৈতিক দলের এজেন্ডাগুলো সামনে চলে আসছে, সেই তখন আমাদের মানে রাজনীতিবিদদের মধ্যে একটা ইনসিকিউরিটি এবং একটা ক্ষমতা ছাড়তে না চাওয়ার। দেখেন, স্বাভাবিকভাবেই একটা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যদি বলি, অভ্যুত্থানটা আসলে একটা গণতন্ত্র ফিরিয়ে আনার একটা জায়গা থেকেই কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছিল। কারণ গণতন্ত্র আমাদের দেশে অনেক বছর ধরেই নাই। তো এখানে এই ঐক্যমত্যে আমাদের আসতে হবে, যে ঐক্যমত্যে আমরা গত 3 আগস্টে আমরা আসতে পেরেছিলাম। এবার ছাত্রদের আরেকটা বিষয় আমি বলতে চাই, যে ছাত্ররা যদি আসলে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি সব ক্রেডিট নিতে চাইতো, তাহলে কিন্তু বিপ্লবী সরকারই গঠন হতো। আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ক্রেডিট মানে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করতাম, এবং সেটা করবে না, শুধু ছাত্ররা নিজেরাই আসলে কোনো দল গঠন করবে না এবং সরকারে যাবে না, সেই কারণেই কিন্তু এই যে আপনাদের মধ্যে থেকে তো প্রতিনিধি আছে, অবশ্যই প্রতিনিধি আছে। এইখানে আমি আসছি, আমাদের থেকে 3 জন যেই প্রতিনিধি গেছে সরকারে, তারা কিন্তু বারবার করে যে আমাদের একটা ইঙ্গিত করা হয় যে সরকারের থেকে দল গঠন করার। তো এই যে দেখেন, সরকারের থেকে দল গঠন করার এবং এই অভ্যুত্থান থেকে একটা শক্তি এই সরকারটাকে বৈধতা দেওয়ার জন্যই আমাদের এই 3 জনের যাওয়া সরকারে। এবং সরকারের থেকে নির্বাচন করার একটা ইঙ্গিত যেটা দেওয়া হয়, এটা কিন্তু খুবই ভুল ইঙ্গিত এবং মানুষকে এটা বিভ্রান্ত করে। প্রথমত হচ্ছে আমাদের যে বিভ্রান্ত করে কি অর্থে আমি বলছি, আমাদের যে 3 জন উপদেষ্টা, ইনারা কিন্তু কোনো ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো পজিশনে আছেন, অথবা ওনারা কোনো নাগরিক কমিটির সাথে সম্পৃক্ততা আছে, কোনোটাতেই ওনারা গিয়েছেন তো আপনাদের নেতা হিসাবে, সরকারি গিয়েছেন তো আপনাদের নেতা হিসাবে, আমাদের নেতা হিসেবে না। এটা হচ্ছে অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থান। আপনারা বারবার করে এটা মিস করে যান যে ছাত্র জনতার অভ্যুত্থানের একটা প্রতিনিধিত্ব হিসেবে তারা গেছেন, এবং এইটা আসলে কিন্তু এই সরকারকে একটা বৈধতা দেয় যে না, এটা অভ্যুত্থানের শক্তি। এবং এটা কিন্তু আপনি 18 কোটি মানুষের কারোর মধ্যে কিন্তু ওই সময় কোনো মতানৈক্য, এবং আমার ধারণা কোনো রাজনৈতিক দলেরও সেদিন কোনো আপত্তি ছিল না এই 3 জনের যাওয়ার ক্ষেত্রে। সুতরাং আমার মনে হয় এই মানে বিষয়টা এখন আনাই আর একটু অপাঙ্ক্তেও আমার কাছে মনে হয়। না, সেই রাজনৈতিক দলগুলো তো এমনও প্রশ্ন রাখতে পারে যে তারা যে প্রক্রিয়া অথবা যে ভিশনকে সামনে রেখে সরকারের গঠন এবং সরকারকে সমর্থন করেছে, এখন তা দেখতে পাচ্ছে না। সেই প্রশ্ন তো সরকারের প্রতি বা আপনাদের প্রতি তো বিএনপি সহ রাজনৈতিক দলগুলো রাখতে পারে। কি জবাব থাকবে আপনাদের? আমাদেরও তো আসলে নানান ধরনের প্রশ্ন আছে, যেমন স্পষ্ট করুন, সেটা আমরা শুনতে চাই, এই জন্যই তো আলোচনা। যেমন বিষয়টা হচ্ছে আমাদের এখানে আরেকটা প্রশ্ন, যে অনেকেই বলছে যে সরকার, এই সরকার হচ্ছে ছাত্রদের সরকার, এই সরকার হচ্ছে আমাদের সরকার, কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না।
আমরা যদি বলি এই সরকার আমাদের যে ম্যান্ডেট বা অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে সরে যাচ্ছে, আমি যদি বলি দেখেন সরকার সরে যাচ্ছে, সরকার থেকে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কাদের আসলে মানে পেছনে আসলে কোন শক্তি কাজ করছে, সরকারে আসলে ছাত্রদের শক্তি বেশি নাকি অন্য কোন রাজনৈতিক দলের ইন্ধন আছে? হেলাল ভাই তো এই প্রশ্নটি দেখলেন, তিনিও এটা জানতে চান, তিনি এটা খোঁজেন যে পেছনে কারা। জি, আমারও এখানে একটা প্রশ্ন আছে। যেমন দেখেন সবাই বলে যে ছাত্ররা যা বলে তাই নাকি হয় সরকারে, কিন্তু আমি তো এটা দেখি না। যেমন আমি যদি বলি একদম নাম ধরেই যে বিএনপির মানে বিরোধিতার কারণে রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতির চুক্তিকে কিন্তু আমরা অপসারণ করতে পারিনি। আবার এই প্রোক্লেমেশনের ব্যাপারটাও যদি দেখেন 31 তারিখে তাদেরই বিরোধিতার কারণে আমরা কিন্তু আমাদের ওই জায়গা থেকে আমাদের ইউনিটি ফর মার্চ প্রোগ্রামটা করতে হলো, মার্চ ফর ইউনিটি। আপনারা সরে আসলেন কেন? প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র থেকে ধরুন সকল রাজনৈতিক দল তার যার এজেন্ডা থেকে নানা কথা বলছে, কিন্তু আপনারা সরলেন কার স্বার্থে? জাতীয় ঐক্য, এই যে বারবার করে যেটা বলছেন, আমরা তো আসলে বলছি না যে এই স্টেকটা আমরা ছাত্ররা বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সবসময় চেয়েছি যে যেই মানে এই পুরা অভ্যুত্থানের যেই ম্যান্ডেট, যে সকলের অংশগ্রহণ এবং গণতন্ত্র, এই বিষয়টাই আমরা বারবার করে ফোকাস করছি এবং আমরা কাউকে অসম্মানিত করতে যাচ্ছি না, আমরা কোনো ক্রেডিট নিতে যাচ্ছি না। সেই কারণেই আমাদের আসলে সেই জায়গা থেকে সরে আসা এবং সরকারের প্রতি একটা আস্থা রাখা, যে এরপরে কিন্তু আমরা আবার 15 দিনের আলটিমেটাম দিলাম। তারপরে 16 তারিখে আমরা আবার শুনলাম বিএনপির পক্ষ থেকেই সালাউদ্দিন সাহেব উনি বললেন যে আমি বুঝি না এইটার প্রয়োজনীয়তা কি। এখন আসলে বিষয়টা বারবার করে আমাদের মনে হচ্ছে যে সবাই বলছে সরকার আমাদের, কিন্তু আমরা তিনি কিন্তু বলেছেন যে 5 মাস পরে আসলে এটি কি প্রয়োজন এবং সেটি আমাদের যতটুকু ঐক্য আছে সেই ঐক্য বিনষ্ট করবে কিনা, এরকম একটা প্রশ্ন তিনি রেখেছেন। জি, উনি এই প্রশ্ন রেখেছেন, কিন্তু দেখেন এখানে ঐক্যের উপরে মানে ঐক্যের ফাটল ধরার কিন্তু কোনো প্রশ্ন নাই। একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের স্বীকৃতিটা দেওয়ার ক্ষেত্রে আসলে কোনো রাজনৈতিক দলেরই কার্পণ্য করার কোনো আসলে অবকাশ আছে বলে আমি মনে করি না। এবং সেটি তো আমরা প্রত্যাশা করি না, কিন্তু বাস্তবে আমরা আসলে কি দেখছি? বাস্তবে আসলে যেটা দেখছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই কার্পণ্যতা আমরা দেখছি এবং আমার মনে হয় যে রাজনৈতিক দলেরও আসলে এই ক্ষেত্রে সংস্কার খুবই প্রয়োজন এবং সকল সংস্কারের কথা বলেন, সকল ধরনের কমিশন গঠিত হয়, কিন্তু রাজনৈতিক দলের সংস্কার এবং তাদের মনস্তত্ত্ব পরিবর্তনের কোনো সংস্কার কমিশন। তার মানে কি মনির শারমিন, এমনটা যদি আপনার আলোচনার প্রেক্ষাপটে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্রেক্ষাপটে যা করতে যাচ্ছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদেরকে উদার গণতান্ত্রিক মনে দেখবে বা উদার দৃষ্টিতে দেখবে, ব্যাপারটা এরকম? অবশ্যই, মানে বিষয়টা হচ্ছে যে এই অভ্যুত্থানটা তো আসলে যেই কারণে হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রটা আবার ফিরে আসুক। কারণ মানুষের এই আপনি নির্বাচনের কথা বলছেন, এটাও তো সেই কারণেই, মানে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং মানুষের ভোটাধিকার কেন সব অধিকারই ফিরিয়ে দিতে হবে এবং সেইটার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন আমরা সেইটার দিকে যাচ্ছি এবং নির্বাচনও সেটার মধ্যে একটা। এবং সেই ক্ষমতা যেইটা গত 53 বছরে মানুষের কাছ থেকে দূরে সরে গেছে, সেই ক্ষমতাটা আবার মানুষের কাছে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, এখানে তো সকলের ঐকমত্য প্রয়োজন, শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না তো, এবং রাজনৈতিক দলগুলোর সেই জায়গাতে অনেক উদারতা দেখানো। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলছে তাতে আপনারা একমত কিনা? দেখেন, আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা যেটা মনে করি, এখানে আসলে কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়ার কোনো যৌক্তিকতা আমি অন্তত দেখি না এবং জাতীয় নাগরিক কমিটি দেখে না। মানে বলছেন কি যতদিন ততদিন? না, এখানে একটা বিষয় আছে। দেখেন, সংস্কার কমিশন যেহেতু গঠিত হয়েছে, সংস্কার কমিশনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবেন এবং এইখানে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু রিপোর্টটা যখন ওনারা পেশ করবেন, তারপরে সকল রাজনৈতিক দলের একসাথে বসতে হবে এবং সরকার এই কোঅর্ডিনেশনটা করবে। সরকারের কোঅর্ডিনেশনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আসলে এই কোন পর্যন্ত আসলে সেই সংস্কারটা কে কত দূর চান, কোন সংস্কারগুলো হওয়া প্রয়োজন এবং কে কতটুকু সংস্কার করতে চান নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তারা আসলে কোন সংস্কারগুলো করতে চান, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এটা জনসম্মুখে প্রকাশ করা। আজিজুল বারী হিলাল ভাই, আমার প্রথম বক্তব্য হলো যে কেন এই প্রশ্নটা তোলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি সাথে বড় বড় রাজনৈতিক দলের বিরোধ। আমি তো কোনো বিরোধ দেখি না, কেন এই ন্যারেটিভটা তোলা হলো? এটা আমরা প্রতিদিন তো টেলিভিশন এবং পত্রিকায় আমাদের পরস্পর বিপরীত বক্তব্য দেখি। পলিটিক্সকে যদি আপনি অবজার্ভ করেন, পলিটিক্সটা আমি এই জন্য বারবার বলি যে পলিটিক্স ইজ সাচ এ ইম্পর্টেন্ট ম্যাটার, ইট ইজ টু বি লেফট টু দ্য পলিটিশিয়ানস। আপনি পলিটিক্সের ডিসকোর্স আছে, পলিটিক্সের রেটোরিক আছে, পলিটিক্সের বয়ান আছে। তা আমাদের
বক্তব্য হলো যে সরকারের থেকে রাজনৈতিক দল করতে পারে না, এই কথা কোনো রাজনৈতিক দল কি বলেছে? বিএনপি কি বলেছে? আপনি বলেন না, আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমি দেখলাম ন্যারেটিভটা তোলা হচ্ছে, বলা হচ্ছে যেটা সেটা আগে বোঝেন। বলা হচ্ছে যে আপনি যদি সরকারের থেকে, অর্থাৎ এই 3 জন উপদেষ্টা আমাদের ছাত্র ভাইয়েরা সরকারের থেকে যদি নির্বাচনে একটি রাজনৈতিক দল করে, তাহলে এই সরকার সেই নির্বাচনটা কন্ডাক্ট করতে পারে না, সেইটা বলা হচ্ছে। তার মানে এই না বৈষম্য বিরুদ্ধে আমরা বলছি, আমরা পলিটিক্সের নর্মসটা বলছি যে একটি অন্তর্বর্তীকালীন সরকারে বা নির্বাচনকালীন সরকারে যদি কোনো প্রতিনিধি থাকে এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সেটা আর কেয়ারটেকার সরকার বা নিউট্রাল সরকার থাকে না, আমরা সেইটা বলছি। সুতরাং এখানে বিরোধের কোনো জায়গা নেই। আমি তো দেখলাম বৈষম্য বিরোধী ভাইরা যা বলছে আমাদের কথাও একই রকম। আমরা এই যে মনিরা বললো, আচ্ছা আপনার কথা তো শেষ, মনিরা শারমিন তো বললো যে ইউনিটি, দেখেন ইউনিটি রক্ষা করার জন্যই তো আমরা বলেছি যে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কি আছে, তারপর তো আমরা গিয়েছি না কেন? অনলি টু দ্য ইউনিটি, আমরা ঐক্যের স্বার্থে আমরা গিয়েছি না, কথা বলেছি না। সুতরাং আমার সাথে বিরোধিতা করি, আমার পলিটিক্যাল বক্তব্যটা আমি দিব, তার পলিটিক্যাল বক্তব্যটা দিবে, তারপরে আমরা সেখানে গিয়েছি। অর্থাৎ এখানে আপনি ডিসইউনিটি পাবেন না, ইউনিটি আমরা বিএনপি করেছে। এখন আরেকটা বক্তব্য, কিন্তু তারও কথা তো স্পষ্ট হলো যে বিএনপির কারণে এটা হচ্ছে না এখনো। সে বলছে সে তার পলিটিক্যাল, বিএনপির কারণে হচ্ছে না। বিএনপি তো সেই আপনার প্রপোকেশন অফ দ্য রেগুলেশন সেই ডাকে তো গিয়েছে, আমাদের তো প্রথমে ডাকেনি, তারপরে আমরা গিয়েছি না। এখন বক্তব্য হলো যে এই যে ডায়ালগ করার কথা বলা হচ্ছে, যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে ঐক্য কমিশন করা হবে, সেই কমিশনে রাজনৈতিক দলগুলো যাবে, সেখানে যে সব ঠিক হয়ে যাবে। আমরা বহুবার বলেছি যে নির্বাচন সংস্কার কমিশন যে 8টা করা হয়েছে, তারা কেন আগের থেকে রাজনৈতিক দলের সাথে বসলো না? তাহলে তো কাজটা অনেক এগিয়ে যেত। তাদেরকে না বসতে দিয়ে আপনি চিঠি দেওয়ার ব্যবস্থা করলেন কেন? আমরা তো প্রত্যেকটা বক্তব্যে বলেছি নির্বাচন সংক্রান্ত বা অন্যান্য যে কমিশনগুলো আছে তাদের সাথে রাজনৈতিকগুলো আগেই ডায়ালগ করুক, তা না পরে যে আপনি ফেব্রুয়ারি মাসে এই দীর্ঘসূত্রিতা কেন? এখন আবার দেখলাম যে নিউ এজ পত্রিকার সাক্ষাৎকার, যেটা একটা মানে একটা রিমার্কেবল একটা ইন্টারভিউ আমি দেখলাম প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের সাথে নুরুল কবির ভাইয়ের, সেখানে তিনি বলছেন যে যদি রাজনীতিবিদরা আমার এই প্রস্তাব না মানে তাহলে আমি নির্বাচনে চলে যাব। তাহলে আপনি যদি নির্বাচনের এই রাজনৈতিক দলগুলো না মানে তাহলে আপনি নির্বাচনে চলে যাবেন, তাহলে এই পণ্ডশ্রম কেন? আক্ষেপ করে বলেছেন, এটা তো গণতান্ত্রিক খুশি মনে করেন। এটা হাউ ডু ইউ নো যে সে আক্ষেপ করে বলেছে? সে প্রত্যেক টেলিভিশনে সরাসরি বললো, আমরা দেখলাম যদি কেউ না মানে তাহলে আমি নির্বাচনে চলে যাব। তাহলে এই পণ্ডশ্রম কেন? আমার বক্তব্য, আপনার ডায়ালগটা যদি আগের থেকে আমরা করতাম, আগের থেকেই করতাম আপনার রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু আজকে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত। এখন বক্তব্য, যেই সংস্কার প্রস্তাবগুলো আপনি দিয়েছেন তা র্যাটিফাই করবে কে? র্যাটিফাই করবে অবশ্যই রাজনৈতিক দলগুলো। আপনি কতগুলো সংস্কার প্রস্তাব আমি দেখলাম যে দিয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিটি, এখানে তো অনেক সমালোচনা করা যায়। তিনি কোনো রাজনৈতিক দলকে বেনিফিট, কোনো রাজনৈতিক মতাদর্শকে, এখানে কিন্তু আপনি একটা দিবেন, আমি সেই রাজনৈতিক মতাদর্শ মেনে নেব। আমি যদি একটা উদাহরণ দিই, যে আপনি 4টি মৌলিক নীতি ছিল আমাদের, সে তাতে 3টি বাদ দিয়ে 1টি রেখেছেন গণতন্ত্র, তাই না? আর 4টি প্রবেশ ঢুকিয়েছেন। সেই 4টি হলো আমাদের স্বাধীনতা ডিক্লারেশনের যে 3টে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, বাস ওকে। এখন আপনি বহুত্ববাদ বলতে আপনি কি বুঝাচ্ছেন? এই টার্মটা কেন আপনি ইম্পোর্ট করলেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনি মানে বলতে দেন। বহুত্ববাদ আপনি বলে বললে তো আমি খেয়ে ফেলাম আপনাকে। বহুত্ববাদ বলতে আপনি কি বুঝাচ্ছেন? যেখানে আমাদের এখানে একটি জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বিএনপির ফিলোসফি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের ডেফিনেশনে যদি চান তাহলে বহুত্ববাদের সমরূপ পাবেন। বহুত্ববাদ এবং জাতীয়তাবাদ আমি মনে করি সেম ওয়ার্ড, এক সমর্থক শব্দ না হলে ডেফিনেশনে সেম। কিন্তু আপনি বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ বলছে বিদায় কি আপনি তাকে রিপ্লেস করে বহুত্ববাদ আনলেন? এখন প্রশ্ন আছে, বহুত্ববাদের বিপরীত শব্দ আবার একত্ববাদ। একত্ববাদের প্রশ্ন দেখেন, আমাদের সংবিধানে ছিল সর্বশক্তিমানের উপর আস্থা এবং বিশ্বাস। তাহলে আপনি বাংলাদেশের 99.99% মানুষ, এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষই কিন্তু আপনার সর্বশক্তিমানের উপর বিশ্বাস করে। গুটি কয়েক নাস্তিক এবং প্রকৃতিবাদী ছাড়া আর সবাই এই সর্বশক্তিমান বিশ্বাস করে। আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিলেন,
তার বদলে আনছেন কি বহুত্ববাদ। বহুত্ববাদ দিয়ে আপনি যদি যে ডেফিনেশন দিচ্ছেন যে ভাষাগোষ্ঠী, নৃগোষ্ঠী, আপনার ধর্ম, বর্ণ সব মিলে একটা মতবাদ, সে তো বাংলাদেশি জাতীয়তাবাদের সমরূপ। তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদকে আপনি রিপ্লেস করছেন কেন? আর বাংলাদেশের মানুষের যে এই একত্ববাদের উপরে যে বিশ্বাস, সেটাকেও আপনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সব কিছু একটা জায়গা করছেন। আমার কাছে এটা একটা পলিটিক্যাল পার্টি যদি আপনি বহুত্ববাদ দেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ কি ভুলে যাবো? তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোয় দিক, সেটা যদি জনগণ গ্রহণ করে সে ভোটে জিতবে। আমরা আমাদের যে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এইটা আপনি চেঞ্জ করার জন্য ডিক্টেট করেন কিভাবে? অতএব এইটা আমার কাছে এটা একটু হেলাল ভাই, এটা একটু শুনতে চাই, ঐক্যের ডাক বা ঐক্য কমিশনের যে প্রস্তাব অথবা যে আলোচনা, সেটা আগামী দিনে কতটা কাজ করবে? এটা তো আগেই করা উচিত ছিল, আপনি সময়টা নিচ্ছেন কেন? এখন আর করবে কিনা সেই ঐক্যের ডাক যদি আসে সরকারের পক্ষ থেকে? ঐক্যের ডাক তো বিএনপি বহুবার দিয়েছে, এখনো দিচ্ছে। ঐক্যের ডাক তো আমরাই দিচ্ছি। এখন ডক্টর ইউনূস আজকে দিচ্ছেন, 2012 সাল থেকে বিএনপি এই ঐক্যের ডাক দিয়েছে। কখনো মানুষ এসছে, কখনো আসেনি। 24 সালে যখন সবাই আসলো, হাসিনাকে ফাইনালি লিভ করতে হলো। সুতরাং আপনি ঐক্যের ডাক যে দিচ্ছেন, সমস্ত রাজনৈতিক দলই সেখানে আলোচনা করবে, আলোচনা করে দেখাক যে সংস্কার যে প্রস্তাবগুলো দিয়েছে এর মধ্যে অনেকগুলো আমি দেখেছি যেগুলো অন্য পলিটিক্যাল রাজনীতি দলের ইডিওলজি বিরোধী, ফিলোসফি বিরোধী, এবং এমনকি বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কিছু আসে না। যেমন একটা বলেছে যে আমি দেখলাম যে 21 বছর বয়সীদেরকে 10% আমরা মানে ম্যান্ডেটরি তাদের নমিনেশন দিতেই হবে। আমার দলে কাকে নমিনেশন দেবো? আপনি ডিক্টেট করতেছেন, সে যোগ্য হোক আর না হোক, সে তরুণ হলেই, অর্থাৎ আপনি তাকে নমিনেশন দিতেই হবে। এবং তিনি শুধুমাত্র শিক্ষামুখী না করে রাজনীতিমুখী করার একটা ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ। আসলে ঐক্যের ডাকের ভবিষ্যৎ কি হতে পারে? যে যতটুকু বাস্তবতার মধ্যে আমরা আছি তাতে ঐক্যের ডাক সরকারের পক্ষ থেকে আসলে, যেটি সাকিব ভাই বলছেন যে ফেব্রুয়ারি থেকে নানা ধরনের আলাপ আলোচনাগুলো আমরা দেখবো, যে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিয়েছে, তারা রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা করবে, কি অবস্থা দাঁড়াতে পারে? প্রথমত একটা জিনিস পরিষ্কার করি, সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন দিয়েছে অ্যাট বেস্ট এগুলো সাজেশন, অ্যাট বেস্ট এগুলো সাজেশন, যে এই সাজেশনগুলো আপনারা মানতে পারেন। কারণ মানবে কি না মানবে আগামী নির্বাচনের পর নির্বাচিত সরকারের উপরে হবে। এখানে আমার বিজ্ঞ আলোচক দু একজন একটা কথা বলেছেন যে এখনই যদি আমরা এগুলো নিয়ে একটা আলোচনা, একটা ডিসিশন আসি যে আমরা সবাই, যেগুলো আমাদের কমন গ্রাউন্ড, সবাই আমরা একমত যে জায়গাগুলোতে, সেগুলো আমরা মেনে যেই নির্বাচনে আসুক সে সেগুলো বাস্তবায়ন করবে, তাহলে সেটাও খুব বেশি সময় যাবে সেই জিনিসটাতে, সেটা আমার কাছে মনে হয় না। আর বাকি ওই যে ঐক্য ডাক দেয়া, যেহেতু এগেন নির্বাচনের একটা ব্যাপার আছে, নির্বাচন যখন আসবে তখন আমরা অনেকেই হয়তো একে অপরকে সাময়িক সময়ের জন্য হলো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখব। যদিও সব জায়গায় যে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার জায়গা আছে তা না। নির্বাচন তো ওই যে স্পেশালি ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচনগুলো তো আসলে আসন কেন্দ্রিক। তো একই আসনে যদি আমার ক্যান্ডিডেট থাকে আর আপনার না থাকে, তাহলে আমি আর আপনি ওই জায়গাটায় প্রতিদ্বন্দ্বী না। তো একমাত্র যখন ওই আসনে আমাদের দুজনেরই ক্যান্ডিডেট থাকবে তখনই আমরা প্রতিদ্বন্দ্বী। এবং বহু বছর পর, মানে অলমোস্ট 1.5 দশক ধরে আমরা কোনো নির্বাচনই পাইনি, এবং সবার একটা ঐক্যর পরে আমরা এমন জায়গায় এসেছি যে নেক্সট একটা নির্বাচন পেতে যাচ্ছি। তো এই ঐক্যর কারণে আমরা আশা করি হয়তো এমন হবে যে আমরা প্রতিদ্বন্দ্বিতাই হয়তো কম পাবো, আমরা হয়তো সবাই মিলে একটা জাতীয় পর্যায়ে একটা নির্বাচনে যেতে পারবো। এটা আমি আশাবাদী। এটা আদৌ হবে কিনা সেটা পরের কথা, আমি আশাবাদী। ইদার ওয়ে আপনার ওই ঐক্য আনার আলাদা করে এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কতখানি আছে বা খুব বেশি আছে বলে আমি মনে করি না। কারণ এখন ফেব্রুয়ারিতেও যখন আলোচনায় বসবো, সবার ডাক আমার মনে হয়, আমি বিশ্বাস করি, আমার মনে হয় সবার ডাক একটাই হবে যে নির্বাচন ভাই কত তাড়াতাড়ি দেবেন, কত তাড়াতাড়ি দিতে পারবেন সেটা জানান। কারণ এখানেও সবকিছু দেখেন আলোচনার নির্বাচনের ডাকটাই মূল ডাক হয়ে যাবে। না, ডাকটাই আসলে নির্বাচনের ডাক, এখন আর কোনো ডাক নেই। মানে আপনারা সাজেশন তৈরি করেছেন, সাজেশন দেবার সময় হয়তো আরো আলোচনা করলে ভালো হতো, যে এই সাজেশনগুলো ওই দেবার আগেই মোটামুটি সবার ভিতরে একটা এগ্রিমেন্ট চলে আসতো যে এগুলো শুধু সাজেশন না, এগুলো আমাদের সবার প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারসদের এগ্রিড আপন যে আগামীতে এগুলোই বাস্তবায়নের কাজ আমরা করব। সেই কাজটা যেহেতু হয়নি এবং অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে, অনেক কিছুই এখন সরকারের যতটা কন্ট্রোলে থাকা উচিত ছিল বা প্রয়োজন ছিল সেই কন্ট্রোলের বাইরে চলে গেছে। সো সেই জায়গা থেকে বাইরে গিয়ে কাদের হাতে গেল?
কারো হাতে গেল না, কেওস, ইটস মোর একটু কেওটিক জায়গায় যাচ্ছে। আজকেও আপনি তাকান, গতকাল তাকান, গত পরশু তাকান, আগামীকালও সেম হবে যে আপনি খবরের দিকে যাবেন, দেখবেন 10টা 15টা 20টা 30টা 100টা জায়গায় আন্দোলন চলছে, ছোট ছোট আন্দোলন, বাট মানে লোকজন তাদের দাবি জানিয়ে আসছেন, দাবি পূরণ হচ্ছে না। সব দাবি সবসময় পূরণ হবে তা না, তবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে জায়গাটা, যেইভাবে তাদের সরকার ম্যানেজমেন্ট, দেশ পরিচালনা, সরকার পরিচালনা, এগুলোতে তারা যেহেতু খুব ভালোভাবে তারা করতে পারছেন না এবং বাকি সবার ভিতরে একটা কনসেনসাসও তৈরি করতে এর ভিতরে পারেননি। এখন নির্বাচন ছাড়া আর কোনো কনসেনসাস আলোচনা। ববি হাজার, অসংখ্য ধন্যবাদ। জোনাস সাকিব আসছে ঘোষণাপত্রের বিষয়ে আপনার একটু আলোচনা শুনতে চাই। এর আগেও বলেছেন যে আসলে এটি নিয়ে কেন হচ্ছে না, সেটি নিয়েও যখন আমরা পরস্পর দোষারোপের জায়গাটা দেখি যে অমুকের কারণে বা তমুকের কারণে হয়নি, সাধারণ মানুষ আসলে কি বুঝবে? না, একটা বিষয় আমি বলি যে এখানে একটা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনটা করেছে, সরকারের দিক থেকে একটা অভিযোগ ছিল, মানে ফ্যাসিস্ট সরকারের দিক থেকে, যে রাজনৈতিক দলগুলোকে উস্কানি দিচ্ছে। 5ই জুলাই অবশ্য আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে যে কোনো ন্যায্য আন্দোলনই আমাদের আন্দোলন, এই আন্দোলন আমাদের আন্দোলন, আমরা এটাকে সমর্থন করি, মানে এটার মধ্যে কোনো লুকোছাপার ব্যাপার নেই। বাট তারপরেও বলবো যে এটা সতর্ক থাকতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে, যে এই আন্দোলনটাকে যেহেতু ফ্যাসিস্ট সরকার একদিকে বলছে যে এটা উস্কানি দেওয়া হচ্ছে, আরেকদিকে আবার রাজনৈতিক দল, শিক্ষার্থীরাও বলেছে যে আমরা রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হতে চাচ্ছি না। ফলে ওই সময় কিন্তু এটা একটা কৌশলগত অবস্থান ছিল যে সরাসরি এটাতে না থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে এই প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি আসছে, সারা দেশের মানুষ এটা গ্রহণ করছে। এটা কিন্তু তার মানে এই না যে বৈষম্য বিরোধী আন্দোলনই কেবল আন্দোলনটার নেতৃত্বের জায়গা ছিল, সকলে অংশগ্রহণ করেছে বলেই ওইটা একটা জায়গা। ফলে এটা একটা কালেকটিভ এফার্ট। এখন 3 তারিখে বলেন, তার আগে 2 তারিখেও সমাবেশ হয়েছে, 5 তারিখে সে ঐক্য হয়েছে, দলগুলো সমাবেশ করেছে ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে। প্রশ্নটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা প্ল্যাটফর্মের যে গুরুত্ব, সেইটাকে স্বীকৃতি দিয়েই কিন্তু এটা একই সাথে আবার এটা একটা কালেকটিভ মুভমেন্ট, সেটাও আপনার হিসাবের মধ্যে রাখতে হবে। এই দুইয়ের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্ব দেওয়ার অর্থ এই না যে বাকি সবগুলো অমিট হয়ে গেছে, পলিটিক্যাল পার্টিগুলো নাই হয়ে গেছে। এখন যদি এই স্টেক হোল্ডাররা তাদের 5 তারিখের পরে সবাই তো হাজির হয়েছে, দল আকারে, নিজস্ব পরিচয় আকারে, পরিচয় আগে হয়তো প্রকাশ্যে, কিন্তু আলোচনাটা দেখছি আসলে কার অবস্থান 1 নম্বরে থাকবে সাকিব ভাই, সেটা তো পলিটিক্যাল দ্বন্দ্ব। ওইটাকেও যদি যতই বলে যেটা ঐক্যর জায়গা, এটা রাজনৈতিক দ্বন্দ্ব আমি মনে করি। এই রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, এর প্রতিযোগিতা না থাকলে দল হবে কিভাবে, দল করবে। আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি চাচ্ছি যে এই কালেকটিভিটিটা এবং এই যে সকলেই তার নিজ নিজ মানে স্টেক হোল্ডার নিয়ে হাজির হয়েছে 5 তারিখে, এটাই খুব স্বাভাবিক। এখন আপনি 5 তারিখ থেকে যখন সবাই নিজের পরিচয় নিয়ে হাজির, তখন আপনি এখন 5 মাস পরে সে 5 তারিখে রিক্রিয়েট করতে চাচ্ছেন। 5 মাস পরে যে বাস্তবতার বদলটা ঘটেছে না, আপনি ওই বাস্তবতাকে বাদ দিয়ে আপনি 5 তারিখে আর ফিরতে পারবেন না। 5 তারিখে আমরা ফিরতে চলে বাস্তবতাকে নিয়েই আমি কনসিয়াসলি ফিরছি। তাহলে বাস্তবতাকে নিয়ে ফেরা অর্থ হচ্ছে আপনাকে এমনভাবে একটা আয়োজনে যেতে হবে যাতে করে প্রত্যেকেই সেটাতে অংশগ্রহণ মনে করে। এখন আমি বারবার বলছি কনসেনসাস কেন, যে এর বাইরে কোনো পদ্ধতিতে আপনি এর কোনো মীমাংসা টানতে পারবেন না, যেটা সাধারণত অনেক আন্দোলনের ক্ষেত্রে হয় যে একটা শক্তি প্রিডমিনেন্টলি, অর্থাৎ সেই নেতৃত্ব দিচ্ছে, সেই প্রাধান্য বিস্তার করছে। এটা একটা আমাকে একটু বলতে হবে। ফলে সেই রকম বাস্তব হতে একরকম হতো, কিন্তু এখানে বিভিন্ন রকম শক্তি, বিভিন্ন দল, গোষ্ঠী, শ্রেণী, পেশা, ছাত্র, শ্রমজীবী মানুষ, আমি এটাকে ছাত্র শ্রমিক কি বলে জনতার অভ্যুত্থান বলতে চাই, টু বি মানে অংশগ্রহণের ইয়ার দিক থেকে দেখলে, আর আরেক অর্থে এটা সামগ্রিক জনগণের অভ্যুত্থান। এখন কনসেনসাস যদি আপনি নেন পদ্ধতি হিসেবে, তাহলে 28 তারিখে কল করে কিন্তু 31 তারিখে আপনি প্রোক্লামেশন বলেন আর ঘোষণাপত্র বলেন তৈরি হবে না। এটা আমি পদ্ধতিগত জায়গা থেকে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে, জাতীয় নাগরিক কমিটি করছে, তাদেরকে বলবো ইভেন 16 তারিখের মিটিংয়ে আগের দিন রাতে ইনভাইট করে কিন্তু এটা হবে না। এই পদ্ধতিগত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কিভাবে মিটিং ডাকতে হবে, কিভাবে ইনক্লুসিভনেস তৈরি হবে, এইটা আপনাদের রিয়েলি অন্যকে অ্যাকাউন্টে নিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে, আমি যেটা বিশেষ গুরুত্বপূর্ণ মনে করি, বাংলাদেশের দুটো পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কনস্টিটিউশনের ক্ষেত্রে, এটা একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে কিনা, সেই অনুযায়ী আমরা এটাকে টানতে পারবো কিনা, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ করতে পারছি কিনা। 2, এর ক্ষমতা কাঠামো গণতান্ত্রিক হচ্ছে কিনা। এর বাইরে আর আমি আলোচনায় যাচ্ছি না। এই দুটো মূল প্রশ্নে আমাদের যা কিছু মিলবে, যেটাকে বলে আপনি কমন মিনিমাম, সেটা চার্টার অফ ন্যাশনাল চার্টার, ঠিক আছে, সব প্রশ্নে আপনি সংবিধান সহ আপনি কিছু ঠিক করলেন, সংস্কারের নির্বাহী আদেশে হয়ে গেল, কিন্তু আপনি সংবিধান তো নির্বাহী আদেশে করতে পারবেন না।
আচ্ছা, গণভোট নিয়ে বিতর্ক আছে, আজকে শেষ করতে হবে সাকিব ভাই। লাস্ট কথাটা বলবো যে তাহলে কি প্রক্রিয়ায় আমরা যাব। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে এটা যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে কিন্তু পরবর্তীতে আদালত কর্তৃক বাতিল হতে পারে। কাজেই গণপরিষদ না সংসদ নাকি সংস্কার সভা, অর্থাৎ কি পদ্ধতিতে গেলে জনগণের উইল আকারে এইটা সেটি পরস্পর আলোচনা করে যেটি বললেন আপনি, গ্রহণযোগ্য জায়গায় থাকবে, জনগণের প্রকাশ হিসেবে থাকবে এবং সংস্কারকৃত সংবিধানকেই প্রোটেক্ট করবে পরবর্তীতে আদালত, সেই রকম জায়গাটা আমাদের সেই প্রচেষ্টা এবং সেই দিকে হাঁটা উচিত। সোনাচাকে অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ, আসতে চাই যে আসলে আমরা বিভিন্ন জায়গাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতকালকে যে ঘটনাটা আমরা শুনলাম দেখলাম গণমাধ্যমে, এবং বিভিন্ন জায়গাতে পরস্পর সংঘাত সহিংসতার চিত্র আমরা দেখছি, কেন? প্রশ্ন কি ক্ষমতার কিনা? আসলে প্রশ্ন ক্ষমতার কিনা এটা আমিও রাখতে চাই, যারা হচ্ছে মারামারি ক্লাসে জড়াচ্ছে। গণ অভ্যুত্থানের একটা ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনার প্রশ্ন থাকলে সেটা কার কাছে থাকবে? ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আস্তে আস্তে রাজনৈতিক দিকে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে তো ক্ষমতা বন্টন করছি না। আমরা কেন্দ্র থেকে বারবার বলেছি যে এখানে এক্সট্রা করে কোনো সুবিধা ফ্যাসিলিটি যেগুলা পূর্বেকার ছাত্র সংগঠনগুলোর কালচার ছিল, সেই কালচারে আমরা যাচ্ছি না। সেই কালচারে না গিয়ে আমরা হচ্ছে নতুন করে অংশগ্রহণমূলক যে সমস্ত জায়গাগুলোতে আপনারা কমিটি দিচ্ছেন, তারা কমিটি নিয়ে কি করছে সেটা কি খোঁজ খবর রাখছেন? একই কালচার ছিল না, আপনি খোঁজ খবর রাখছেন কিনা? আসলে আমরা খোঁজ খবর রাখছি, তবে মনে করছে যে তারা যে কালচারের মধ্যে বড় হয়েছে, একটা ফ্যাসিবাদী যে ছাত্র সংগঠনগুলো ছিল সেগুলো যে ক্ষমতার দ্বন্দ্ব, সেটা মনস্তাত্ত্বিকভাবে মনে হয় আমাদের মধ্যে কিছু রয়ে গেছে, সেদিক থেকে আমরা একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। তবে আমরা আহ্বান জানাচ্ছি এবং সেটা সমঝোতার ভিত্তিতে সকলকে নিয়ে আবার কিন্তু সমাধানের দিকে যাচ্ছে। তবে মাঝে মাঝে আমাদেরকে বিতর্কিত করার জন্য আমরা কিন্তু কিছু গ্রুপ অফ পিপলের কার্যক্রম দেখি, যেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ভুয়া সংবাদ ছড়িয়ে কিংবা কাউকে হচ্ছে সে পার্ট না কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বানিয়ে নিউজ করে দিয়ে আমাদেরকে হচ্ছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু আমরা প্রতিবাদ জানিয়ে আসি এবং আমরা কথা বলি যে আমরা যেগুলা একদম কনক্রিট এভিডেন্ট নিয়ে কথা বলতে আমরা সবাইকে হচ্ছে আপনি বলছেন যে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি একটা প্রশ্ন করতে চাই, ঐক্য যেটা তৈরি হয়েছিল 5 তারিখে সব ধরনের মানুষের, সেই ঐক্য কি আমরা এখন রক্ষা করতে পারছি? শ্রমিকরা কি তাদের অধিকার পাচ্ছে? ওই যে চাকমা মারমা মান্দি ওরা কি তারা কি রাস্তায় মার খাচ্ছে? এই প্রশ্নটি আমরা মনিরা শারমিনের কাছ থেকে শুনবো। এই প্রশ্নটা আমরা মনিরা শারমিনের কাছ থেকে শুনবো। তার আগে ডক্টর আব্দুল্লাহ মাহমুদ স্যার আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের হেলাল ভাই আজিজুল বাড়ি হেলাল ভাই বললেন যে আসলে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার যে কমিশন রিপোর্ট, এটা কোনো রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে বা তাদেরকে সুবিধাজনক অবস্থায় রাখার জন্য এই ধরনের একটি প্রচেষ্টা, সেটিকে আপনার কাছে মনে হয় কিনা? খুব ক্লিয়ারলি বললাম যে এর মধ্যে 21 বছর, 10% তরুণ, 30% মহিলা, এই জিনিসগুলো নিয়ে ডিবেট হবে। আর তারপরে এটা কোথায় যায় সেটা অন্য বিষয়, কিন্তু হয়তো বা পরিবর্তিত যে পরিস্থিতি সেটি চিন্তা করে এটাকে রাখা হয়েছে। কিন্তু ওখানে চাপিয়ে দেওয়া জিনিসটা আসলে কাম্য নয়, যে কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট দিবে বা না দিবে, সেটা চাপিয়ে দেওয়ার সংস্কৃতিটা না থেকে বরং তরুণদেরকে রাজনীতিতে আনা যায়, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি জিনিস আমার মনে হয় যে জায়গাটাতে সমস্যাটা একদম আমাদের আজকের এই গোলটেবিলের প্রথম দিকে যে আলোচনাটা ছিল, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক দলকে সাপোর্ট করি, আমি ওয়েলকাম করি, এবং তারা যে আদর্শ নিয়ে, তারা যদি তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের সামনে যায়, তারা অ্যাকসেপ্ট করে, এটা একটা ভ্যাকুয়াম আছে সেখানে। কিন্তু একটা জায়গায় মনে হয় যে আমি যেটা চাই আমাদের শিক্ষার্থীরা যেটা করুক, যে তারা একটি রাজনৈতিক দলের বিপক্ষে নয়, প্রথম দিকে যে তাদের ডায়ালগ গুলো ছিল যে পুরো রাজনৈতিক বন্দোবস্তের বিপক্ষে কথা বলে। আরেকটি জিনিস বলি, এটা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে অলরেডি কাজ করছে। বিএনপি যে বিভিন্ন ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, যে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া, বহিষ্কার করা, এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন একটা পরিবর্তিত ধারা কিন্তু সৃষ্টি হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে কিন্তু আমি দেখছি যে একটু আগে বোধহয় সাহেব তুমি কথাটা বললা যে ছাত্র সংগঠনগুলো ওরা এক্সিস্ট করছে, ছাত্র দলের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মাহমুদ স্যার। অসংখ্য কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমরা চাই যে লাইনটা ক্রস করুক সংস্কারগুলোর মাধ্যমে। জি, অসংখ্য ধন্যবাদ মনিরা শারমিন। যে সাকিব ভাই যে প্রশ্নটি রাখলো, খুব ছোট করে আপনার আলোচনার মধ্যে দিয়ে শেষ করবো আমরা। আসলে যেই বিভক্তিটা আসলে 5 তারিখের পরে হয়েছে, এটা তো একেবারে দৃশ্যমান, এবং আমরা কোনোভাবেই আসলে এই বিভক্তি, যেমন আমি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওনাদেরই যদি বলি ওই প্রসঙ্গ ধরে, যে ওনাদের মধ্যেও যে বিভক্তি, দেখেন এইখানে হলো কিছু একদম ওনারা বলছেন কেন, আপনার তো একই
না, নাকি আলাদা করে আছে? অবশ্যই এক তো আমরা তো না। বাজারে খবর আছে আপনারা একই শুধু অর্গানোগ্রাম যেহেতু আলাদা ভাগ হয়েছে নাকি না, পরিসর ভাগ বাড়ানোর হয়নি, জন্য? অর্গানোগ্রাম যেহেতু আলাদা। জি। না, অবশ্যই এক না। জি। কারণ হচ্ছে দেখেন আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান আমরা বারবার করে বলছি। ছাত্রদের ব্যানার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং জনতার পার্ট যখন আমরা দেখলাম যে নাগরিকরা এবং ছাত্রদের থেকে যারা সিনিয়র এবং গত 15 বছর যাদের আসলে যে সেম ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তাদের আসলে ব্যানারটা থাকছে না এবং তাদের আমরা আসলে অ্যাকুমুলেট করতে পারছি না। সেটার কারণেই কিন্তু জাতীয় নাগরিক কমিটি। এবার এই বিভক্তির কথা যদি খুব ছোট বলি, করে দুই এক লাইনে জি, শেষ করতে অবশ্যই হবে। যে দেখেন আমরা যদি অভ্যুত্থানের সময়কার কথা বলি, নানান ধরনের মানুষ একটা ব্যানারে যেরকম এসছে, নানান রাজনৈতিক মতাদর্শের মানুষ বিভিন্ন জায়গা থেকে, এবং নিজেদের আসলে এবং আমার মনে হয় যে 158 জন যে সমন্বয়ক, ওনারা নিজেরাও আসলে অনেককে নিজেরা চিনতেন না। তো যেহেতু একটা খুবই র্যাশনাল জায়গা থেকে, খুবই একটা অর্গানিক জায়গা থেকে একটা নেতৃত্ব উঠে এসছে, সেই জায়গা থেকে তাদের মধ্যে আসলে ওই সমন্বয়টা আসতে একটু দেরি হবে, এবং আমার মনে হয় যে সেই আমরা কারণেই প্রত্যাশা রাখি যে সমন্বয় দ্রুত সময়ের মধ্যে অবশ্যই দ্রুত যতটুকু ঘাটতি আছে সেটি পূরণ হবে। একদম, অসংখ্য অবশ্যই। ধন্যবাদ। আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা অংশ নিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সাথে জানাতে চাই যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেটি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।